তখনও আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে বিকেলটি আসলেই কতটা অশুভ ছিল। পরিষ্কার ধারণার খাতিরেই ঘটনাটির একটি সাধারণ ভূমিকা দেওয়া প্রয়োজন। আমি স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে এখন পড়াশোনা করছি মালয়েশিয়ার প্রসিদ্ধ বিদ্যাপীঠগুলোর একটিতে। আমি সে বিষয়ে বিস্তারিত শেয়ার করা প্রয়োজন মনে করছি না, সরাসরি গল্পে যাই। মাত্র শেষ করা সেমিস্টারের ঘটনা। বৃহস্পতিবার শেষ বিকেলে একটি ক্লাস পড়েছিল তখন, এবং আমার যে বিষয়টি কো কারিকুলামের মধ্যে পড়ে, কো কারিকুলার বিষয় এর মধ্যে পড়ার কারণে আলাদা ফ্যাকাল্টি ভবনে ক্লাস ছিল এবং বাসের অপেক্ষায় না থেকে হেঁটে চলে গেলাম। যাই হোক, যত সময় ক্লাসে জয়েন করলাম, বিপত্তি বাঁধল যখন সন্ধ্যা হবে সেই সময় হঠাৎ করে প্রচন্ড বিকট একটি আত্মচিৎকার, নারী কণ্ঠের। ভয়াবহ বিকট ছিল সেই চিৎকার, যেন মৃত্যুর আগে শেষ চিৎকার। অনেক নীরব পরিবেশ, তার উপরে প্রায় সাউন্ড প্রুফ কক্ষে হচ্ছিল ক্লাস। চিৎকার তাই বেশ উইয়ার্ড লাগছিল। মোটামুটি সবাই ছিটকে বেরোলাম, বিশেষ করে ছেলেরা আর আমাদের শিক্ষিকা। মেয়েরা একটু যেন ভয় পেল। বের হয়ে দেখলাম ঠিক ক্লাসের সামনে একটি মেয়ে শুয়ে আছে, এলোমেলো হাত পা ছুটছে, সম্পূর্ণরূপে জ্ঞানহীন মনে হচ্ছে, চোখ বন্ধ, তবে অনেক জোরে চিৎকার করছে আর এলোমেলো কথা বলছে। এলোমেলো ভাবে বলতে থাকা কথাগুলো ইংরেজিতে কাউকে সাবধান করে দিচ্ছে, এবং অনেকটা এরকম যে আমার পাশে কেউ আসবে না, শেষ করে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, এই জাতীয়। আর যেগুলো মোটামুটি বেশিরভাগ কিছু বোঝা যাচ্ছিল না, কারণ বিচিত্র এবং অজানা সব শব্দ। খুব অবাক হয়ে অনেক মানুষ দেখছিল, কিন্তু কেউ কিছু করতে সাহস পাচ্ছিল না। তখন একজন সিনিয়র পরামর্শ মতো আমরা কাছে গেলাম, আমরা 5 জন, কারণ সে প্রচন্ড হাত পা ছুঁড়ছিল এবং নিজেকে আঘাত করছিল বলে মনে হচ্ছিল। আমরা 2 জন 2 হাত ধরলাম মেয়েটার, আর বাকি 3 জন ধরেছিল 2 পা। উদ্দেশ্য ছিল তাকে শান্ত করা ও জ্ঞান ফেরানোর চেষ্টা। তবে সব থেকে আশ্চর্যের বিষয় ছিল আমরা 5 জন মিলে ওকে 2 সেকেন্ডও ধরে রাখতে পারলাম না। শুধু একটি মেয়ের নড়াচড়ায় একটি ছেলে উড়ে প্রায় 5 হাত দূরে ছিটকে পড়বে না, কিন্তু তাই হলো। ডাক্তার এসে পড়েছে, কিন্তু শত চেষ্টা করেও তাকে ধরা গেল না, তোলা যাচ্ছে না অ্যাম্বুলেন্সে। সব থেকে অবাক হলাম যে মেয়েটি বিচিত্র সব ভাষায় কথা বলছে। ওকে দেখে মনে হচ্ছিল হয়তো জাপানিজ, নয়তো সাউথ কোরিয়ান, কিন্তু আমরা যে কয়টি ভাষা বুঝতে পারলাম সব মিলিয়ে সেগুলো ছিল চীনা, জাপানিজ, কোরিয়ান, রাশিয়ান, জার্মান, ইংলিশ, আরবিক, আরো না জানা বেশ কয়েকটি। আমরা আর হাত পা ছোড়াছুড়ি, কয়েক সেকেন্ড পর পর বিকট জোরে অমানসিক চিৎকারে খুব আতঙ্কিত বোধ করছিলাম। একজন বড় ভাই বেশ উচ্চস্বরে কোরআন মজিদের আয়াত ও বিভিন্ন সূরা আবৃত্তি করতে শুরু করলেন। ওর কথা থেমে গেছে, বরং নিজের কান এত জোরে 2 হাত দিয়ে চেপে থেমে থেমে বিকট চিৎকার করছিল, সেটা সত্যি আতঙ্কিত করার মতো। যেন ও প্রচন্ড কষ্ট পাচ্ছে। প্রায় 30 মিনিট পরে সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেল মেয়েটি। ডাক্তার ওকে নিয়ে গেল। ওর পরিচয় তখন কেউ জানতে পারেনি। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তাও জানা গেল না। আমরা নিজ নিজ বাসায় ফিরবো, রাত হয়ে গেছে তখন, কিন্তু ঝুম বৃষ্টি এলো এত জোরে যে আমরা বেরই হতে পারলাম না। রাত 9টার দিকে বাসায় ফিরলাম। আমি স্বাভাবিক হয়ে উঠেছি, কাজ সেরে পড়ছিলাম। রাত 2টার দিকে ঘুমোতে গেলাম। আমি আপাতত এই ফ্ল্যাটটিতে একাই আছি। পরিবারের বাকিরা অন্যত্র শিফট করেছে রিসেন্টলি, আমি করিনি, কারণ সামনে পরীক্ষা আর বেশ ব্যস্ততা ছিল আমার। আচমকা রাতে ঘুম ভেঙে গেল। আমি ফোন টেনে নিলাম সময় দেখার জন্য। কখনোই আমার ঘুম ভাঙে না অ্যালার্ম না দেয়া পর্যন্ত। অবাক লাগলো, মাথার কাছে জানালা খোলা দেখে ভাবলাম শব্দ এসেছে হয়তো কোনো, সে কারণে ঘুম ভেঙেছে। আর খোলা জানালা দিয়ে আলো আসছিল, তাই উঠলাম আর জানালা টেনে দিতে হাত বাড়ালাম। জানালা টেনে দিতে যাব, তখনই কে যেন জানালার বাইরে থেকে আমার হাত চেপে ধরলো। প্রচন্ড ঠান্ডা একটা হাত, বরফ শীতল। আমি ঝট করে হাত সরিয়ে নিলাম এবং বাইরে তাকালাম, কিছু নেই। আমি 20 তলায় থাকি, কে ধরবে আমাকে? ভাবলাম ঘুম থেকে উঠেছি তাই উল্টা পাল্টা ডাকছে। লাইট অন করলাম, না, আসলেই কিছু নেই। জানালা চাপিয়ে দিলাম। ঘুমোবো মাত্র রাত 4:30। আমার চোখ আবারও লেগে এসেছিল। ঠিক সেই মুহূর্তে প্রচন্ড আর্তচিৎকার শুনতে পেলাম। আমি চমকে উঠে বসলাম বিছানায়। ড্রয়িং রুম থেকে আসছে মনে হলো। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। হিম ঠান্ডা ঘরে ঘামছিলাম। আমি বাসায় একা। আমার হৃৎপিণ্ড এত জোরে বিট করছিল আমি নিজেও শুনতে পাচ্ছিলাম। আমি ভূত প্রেত বিশ্বাস করি না, জিন বিশ্বাস করি, কিন্তু ওরা মানুষের উপরে আক্রমণ করে তাও বিশ্বাস করি না। তাই চমকটা কেটে যেতেই লাইট জ্বালিয়ে বের হলাম। একদম শুনশান বাড়ি। শুধু হাইওয়েতে কিছুক্ষণ পরপর শোঁ শোঁ শব্দে গাড়ি চলছে, যেটি সব সময়ের জন্য খুব স্বাভাবিক। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি জন্য এমন হচ্ছে। আমি কখনো কিছুতে এমন ভয় পাইনি। সে রাতে আর ঘুমোবো না ভাবলাম। টিভি দেখে রাত পার করে দিলাম।
কারণ তখন প্রায় ভোর হয়ে গেছে। পরদিন ক্লাস সারলাম, বিকেলের শেষে বাসায় ফিরলাম, নিজের ঘরে বসে খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম। একটা সময় আমি খুব ফিল করতে থাকলাম কেউ একজন আমার বাসায় আছে, হাঁটছে, পা হেঁচড়ে হেঁচড়ে হাঁটছে। খুব মৃদু একটা শব্দ আমি শুনতে পেয়ে মুভির ভলিউম কমিয়ে দিলাম। পায়ের শব্দ থেমে গেল। বন্ধ দরজার ভেতরে আমি কেমন যেন আজব ফিল করছিলাম। তখন আবার পায়ের শব্দ। আমি চমকে দাঁড়িয়ে গেলাম যখন কেউ একজন খুব নর্মাল শব্দে দরজায় 3টা টোকা দিল। আমি চমকে চিৎকার করলাম, কে কে ওখানে? বাইরে কে? কোনো জবাব নেই। আমি সর্বশক্তিতে চিৎকার করে বললাম, কে বাইরে? বাইরের শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল। আমি আতঙ্কে চিৎকার করছি তখন পাগলের মতো। আমি বুঝলাম হয় খুব খারাপ কিছু ঘটছে, নয়তো আমি পাগল হয়ে গেছি বা অন্য কিছু। আমি জরুরি 2-1টি জিনিস ব্যাগে ভরে নিলাম, পাশের শহরে যাব। আমার পরিবারের অন্যরা ওখানে। আমার অকস্মাৎ আগমন এবং উদ্ভ্রান্ত চেহারা দেখে সবাই এটা সেটা প্রশ্ন করতে থাকলো। সকলে পাগল ভাববে ভেবে আমি কিছু বলিনি তখন। সে রাতে ঘুমোতে গেলাম। শেষ রাতে আমার আবারও ঘুম ভেঙে গেল। এবার আমি স্পষ্ট একটি কণ্ঠ শুনতে পেলাম। দরজার বাইরে দাঁড়িয়ে কেউ একজন ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে। আমি চিৎকার করে বলছি, হু ইজ দেয়ার? কোনো উত্তর নেই। আমার চিৎকারে বাসার কারো ঘুম ভেঙে গিয়ে থাকবে। চাবি বাইরে ছিল। দরজা খুলে আমাকে নাকি ওরা বেহুঁশ পেয়েছে। আমি সকালে স্বাভাবিক হলাম। রাতের ওই ভয়ানক দুঃস্বপ্ন আমি ভুলতে পারছিলাম না, তাই ডাক্তারের কাছে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু কি এক অজানা কারণে আমি যেতে চাচ্ছিলাম না। পরদিন সকালে আমি বাসায় সাধারণত একা থাকতেই পছন্দ করি। ঘরে একাই ছিলাম তখনও। গান শুনে মাথার বোঝাটা হালকা করতে চেষ্টা করছিলাম। ইয়ারফোন কানে গান শুনছিলাম, তাই বাইরের কিছুই শুনতে পাচ্ছিলাম না। কিন্তু এক সময় মনে হলো গানের সাথে কি যেন একটা ফিস ফিস অনেকবার শোনা গেল। অনেকবার শোনা গান, প্রতিটি অংশের সাথে আমি পরিচিত। বাড়তি শব্দ আসবে কোত্থেকে? আমি সং স্টপ করে ইয়ারফোন খুলে ফেললাম। কিছু নেই। মনের ভুল মনে করে আবারও কানে দিতে যাব। স্পষ্ট ফিস ফিস শুনলাম। কেউ ঘাড়ের কাছ থেকে কথা বলছে। অস্পষ্ট অপরিচিত কিছু শব্দ আওড়াচ্ছে কেউ। বিচিত্র শিউরে ওঠার মতো বিভৎস উচ্চারণ ভঙ্গি। ফিসফিসটা ঠিক যেন বিড়বিড় করে কেউ মন্ত্র পাঠ করছে সেরকম। আমি পেছনে তাকিয়ে কিছু দেখতে পারিনি। আতঙ্কে আমার হাত পা হিম হয়ে গেছিল। তখন কোন রকমে ঘরের বাইরে বের হলাম। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি চিৎকার করে মাটিতে পড়ে গেলাম। আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। ডাক্তার সব শুনে বললেন নার্ভাস ব্রেকডাউন হয়েছে। সেদিনের ঘটনার কারণে শকে রয়েছি, বুঝতে পারলাম। ঘুমের ওষুধ ও নার্ভ শান্ত করার জন্য কিছু ওষুধ এবং নির্দিষ্ট মেডিটেশন করতে বললেন। নিয়মিত জানাতেও বললেন যে কি ঘটে। আমি তখন থেকে প্রতিনিয়ত ওইরকম বিচিত্র ভাষায় ফিসফাস শুনতাম। একটা ভয়ানক নারী কণ্ঠ, খুব অশুভ ছিল সেটি। এরকম ভয়ানক অবস্থার ভেতর আমি কদিন ছিলাম। একা থাকলেই বাজে কিছু ঘটতো আমার সাথে। কিছুদিন পরে সবকিছু ঠিক হয়ে যায়। ডাক্তারের ওষুধে কাজ হয়েছে বলেই মনে হতে থাকে। আমিও নর্মাল জীবনে ফিরলাম। প্রায় 10 দিনের মতো এমন ভুগতে হয়েছে আমাকে। তারপরেও আবার ক্লাসে যাওয়া শুরু করলাম। তবে আজব কিছু ঘটনা ঘটলো বৃহস্পতিবারেই, ঠিক একই ক্লাসে। ক্লাস শেষ করে আমি ফ্যাকাল্টি অফিসে, তারপরে ডাক্তারের কাছে গেলাম সেই মেয়েটির অবস্থা জানানোর জন্য। ডাক্তার বললেন মেয়েটি বেশ কিছুদিন হলো ওখানে ছিল। তখন ওর পরিচিত কাউকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। ও কে, কোথা থেকে এসেছে তাও কেউ বলতে পারেনি। কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব হয়নি যে সে আসলে কে। আমি অনেক খুঁজলাম, কারণ কৌতূহল অনুভব করছিলাম এবং আমার মনে হচ্ছিল যে ওর কি হয়েছে জানতেই হবে আমাকে। আমি প্যারানর্মাল কিছু মানতে পারছিলাম না। আর আমার বিশ্বাস ছিল কোনোভাবে আমার সাথে ঘটে যাওয়া আজব ঘটনাগুলোর সাথে সেদিনে সেই ঘটনার অবশ্যই সম্পর্ক রয়েছে। আমি মেয়েটির ডাক্তারকে অনেক অনুরোধ করলাম, ওর নিজের ঘটনা তাকে জানালাম এবং সব শুনে আমার পিলে চমকে গেল। মেয়েটি যতক্ষণ এখানে ছিল ঠিক একইভাবে চিৎকার করেছে, যেভাবে তার কোনো চিকিৎসা করা সম্ভব হয়নি। এমনকি মানসিক রোগ বিশেষজ্ঞরাও কিছু বুঝে উঠতে পারেনি। ঠিক যে রাতে সিদ্ধান্ত নেওয়া হলো তাকে বিশেষ ব্যবস্থায় একটি মানসিক রোগীদের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে, সেই রাতেই একটি মহিলা এলো, বোরকা পরা মতো, শুধু চোখ দেখা যাচ্ছিল। ডাক্তারের বর্ণনা মতে সে অসম্ভব বেশি ফর্সা ছিল অথবা সাদা। মহিলাটি মেয়েটিকে দেখতে চাইলেন, জানালেন উনি ওর মা। কিন্তু এর কোনো প্রশ্নের জবাব সে দেয়নি, একটি কথাও বলেনি। মেয়েটির কাছে যান আর ঠিক তার কিছুক্ষণ পরে মেয়েটি উঠে বসে, সাধারণভাবে মহিলার সাথে কথা বলতে শুরু করে। মহিলা একা কথা বলতে চাইলে সবাই বেরিয়ে যায়। ফিরে এসে দেখে কেউ আর ওদের দুজনকে দেখতে পায়নি। পরে সিসিটিভিতে ধরা পড়া ফুটেজে দেখা গিয়েছে যে ওরা দরজা খুলে বেরিয়েছে, কিন্তু বাইরের গার্ড বা আর কোনো ক্যামেরায় ওদের দেখা যায়নি, যেটা নিতান্তই অসম্ভব। সব থেকে অবাক করা বিষয় হলো ওদের চলে যাবার সময়টি, সেটি ছিল মঙ্গলবার রাত 2:30। আমি হতবাক হয়ে আবিষ্কার করলাম মঙ্গলবার রাতেই আমি শেষবারের মতো ফিসফিসে সেই কণ্ঠ শুনেছি।
এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মালয়েশিয়া থেকে আমাদের একজন লিসনার, আপনারা সেটা জানেন। যাই হোক, আমরা জানি না যে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে সেটা আমাদের জানাবেন, কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের SMS করে জানাবেন। আর SMS করার নিয়মটি আরো একবার জানিয়ে দিচ্ছি, ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে, এবং তারপরে ফিরে আসছি আমাদের অতিথিদের নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অনেকদিন পর হলো আসেন, তার মধ্যে ফারনান একজন, এবং ফারনান এসছে পুরান ঢাকা থেকে। আমরা তার কাছে আজকে প্রথম ঘটনাটি শুনবো। ফারনান, প্লিজ আপনার ঘটনাটি যদি। হ্যালো লিসনার্স, আমি ফারনান, আমি পুরান ঢাকা থেকে এসেছি, আমি এসএসসি এ পড়ছি। প্রথমে রাসেল ভাইকে আমি অনেক থ্যাংক ইউ দিতে চাই যে আমাকে আবারও ভূতে ফিল্মে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আমি ঘটনা চলে যাই। তো আমি আজকে আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব, মানে স্টোরি তো না, এক্সপিরিয়েন্স, সেটা আমার অনেক ফ্রেন্ডের কাছ থেকে আমি শুনেছিলাম, এবং এক্স্যাক্টলি এই ঘটনাটা ওর নিজের সাথেই ঘটেছিল, এবং ও আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছিল ঠিক আমি একইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার ফ্রেন্ডের দেশের বাড়ি হচ্ছে লালমনিরহাট। তো ওদের গ্রামটা হচ্ছে মেইন রোড থেকে মানে অনেক ভেতরের দিকে, মানে গহীন গ্রামে বলা যায় ওদের গ্রামটা, মানে বাসাটা বলা যায় গহীন গ্রামে। তো ওদের দেখা যায় যে মেইন রোড থেকে বাস থেকে নেমে প্রায় আরো 5 থেকে 6 কিলোমিটার ভ্যানে চড়ে ওদের বাসায় পৌঁছতে লাগে। তো অনেকটা ভেতরে বলা যায়, এবং আর ওদের গ্রামে এখন পর্যন্ত অনেক জায়গায় ইলেকট্রিসিটি আসেনি। তো ওদের গ্রামটাকে অজপাড়া গ্রাম বললেও বলা যায়। তো একদিন কোন এক ভ্যাকেশনে আমার এই ফ্রেন্ডটা মানে ওই লালমনিরহাট তার দেশের বাড়িতে যাওয়ার জন্য ঢাকা থেকে রওনা হলো, এবং পথিমধ্যে ওর একটা অ্যাক্সিডেন্ট হলো, ছোটখাটো বাসের হালকা পাতলা ছোট অ্যাক্সিডেন্ট। তো ওর যেটা হলো যে ও একটা বাস চেঞ্জ করতে হলো, আরেকটা বাসে করে দেন আসতে হলো। তো দেখা গেলো যে ওর লালমনিরহাট পৌঁছাতে অনেক বেশি সময় লেগে গেল। মানে ও দেখলো যে রাত হয়ে যাবে, প্রায় 12:30 1টার মতো, অনেক রাত হয়ে যাবে। তো এই জন্য সে যেটা করলো যে ওর বাসায় ও একটা ফোন দিল, এবং ফোন করে ওর বাবাকে বললো যে মানে বাবা, আমার তো আসতে অনেক লেট হয়ে যাবে, আর যখন আমি আসবো তখন তো এখানে বেবি ট্যাক্সি এগুলো কিছুই পাওয়া যাবে না, সব বন্ধ হয়ে যাবে। আর এই ঘটনাটা ওর সাথে ঘটে এক্স্যাক্টলি মানে ডিসেম্বরের শেষের দিকে। তো তখন প্রচন্ড শীত, এবং উত্তরবঙ্গে অনেক ঠান্ডা পড়ে, আমরা সবাই জানি। এবং ও যেটা বললো যে আমি তো কিছুই পাবো না, তুমি কাজ করে একটা বাসা থেকে একটা ভ্যান পাঠিয়ে দাও, যাতে আমি আসার পরে ভ্যানে চড়ে বাসায় আসতে পারি। তো ওর বাবা বললো ঠিক আছে, তুমি আসো, আমি একটা ভ্যান পাঠিয়ে দিব। তখন ওর পথ প্রায় 2 ঘন্টার মতো পথ বাকি। ও ঠিক 2 ঘন্টা পরে যখন প্রায় 12:30 তখন সে লালমনিরহাট পৌঁছালো, এবং ওকে বাস নামিয়ে দিয়ে চলে গেল বাস। ও বাস থেকে নেমেই দেখলো যে ওখানে কিছুতেই কোনো ভ্যানও আসেনি, বাসা থেকে কিছুই নেই, যা দোকানপাট ছিল সব বন্ধ, ছোটখাটো যে চায়ের দোকানগুলো ছিল সেগুলোও বন্ধ, একদম অন্ধকার, প্রচুর ঠান্ডা। সে খুব ভয় পেয়ে গেল যে কি করবে সে, এখন কিভাবে সে বাসায় যাবে, এতগুলো পথ কি হেঁটে যাওয়া সম্ভব? সে চিন্তা করলো আমি কিছুক্ষণ ওয়েট করি, এবং বাসায় একটা ফোন করি যে এখনো কেন ভ্যান আসলো না। ও বাসায় ফোন করার জন্য যখন ফোনটা হাতে নিল, তখন দেখলো যে ফোনে একদমই চার্জ নেই, সারাদিনের জার্নির পরে ফোন একদম অফ হয়ে গেছে। তো ফোন করার কোনো সুযোগ নেই, আশেপাশে কোনো ফোনের দোকান নেই যে ফোন করতে পারবে, চারিদিকে প্রচুর অন্ধকার এবং প্রচুর ঠান্ডা। তো সে প্রায় আধা ঘন্টার মতো সময় ওয়েট করলো, এবং দেখলো যে প্রায় 1:15 কি 20 তখন বাজে। তখন দেখলো যে একটা ভ্যান গাড়ি দূর থেকে আসতেছে, এবং সেটা দেখার পরে একটু শান্ত হলো যে না, এবার কিছু একটা আশার আলো দেখা যাচ্ছে, যে এখন বাড়ি যাওয়া যেতে পারে। এবং ভ্যান চালক এবং ভ্যানের চালকের পিছনে একজন লোক বসা ছিল, তাদের চেহারা দেখে সে খুবই খুশি হলো যে না, ওনারা আমার বাসারই লোক, এবং হয়তোবা বাবাই বাসা থেকে ওনাদেরকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য। সে তখন খুব ভয়টা কেটে গেল, এবং সে বুঝলো যে না, এখন বাড়ি যাওয়া যাবে। তো ভ্যান এসে থামলো। সে তখন যে ভ্যানে যে পিছনে কেয়ারটেকার বসা ছিল তাদের বাসার, যেটা তার একজন অনেক পরিচিত একজন মানুষ, সে তাকে জিজ্ঞেস করলো যে মামা, এত আসতে দেরি হলো কেন? সে কোনো কথাই অ্যান্সার দিল না, সে জাস্ট একটা মুচকি হেসে বললো যে হ্যাঁ, এখন বাড়ি যাবো, চলো। সে লাগেজ যেগুলো ছিল, ছোটখাটো ব্যাগ ট্যাগ, সেগুলো সব ভ্যানে তুললো, এবং তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তাদের ভ্যান বাড়ির দিকে চলছে, প্রচন্ড কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না, প্রচুর অন্ধকার, প্রচুর ঠান্ডা। তো ভ্যানে সে বসা, এবং তার ঠিক মুখোমুখি সেই যে তাদের পরিচিত কেয়ারটেকার, উনি বসা ছিলেন। কিন্তু সে, আমার ফ্রেন্ডটা খুব অবাক হলো যখন সে দেখলো যে তারা তাদের সাথে কোনো কথাই বলছে না, কেননা সে তাদেরকে ছোটবেলা থেকে দেখে আসছে, অনেক ছোটবেলার পরিচিত। কোনো কথাই তাকে জিজ্ঞেস করতেছে না, কেন এত দেরি হলো আসতে, রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হলো সেই বিষয়ে কিছুই তারা জিজ্ঞেস করলো না। সে খুব অবাক হলো, কেননা ছোট থেকে সে তাদেরকে দেখে বড় হয়েছে, কোনো কথাই তারা বলতেছে না। তাদের পুরো ডিফারেন্ট একটা অ্যাটিটিউড, যেটা তাদের নর্মাল বিহেভিয়ারের সাথে একদমই খাপ খায় না। সে একটু অবাক হলো, সে ভাবলো যে না, হতেই পারে, প্রচুর ঠান্ডা এবং রাত 2টার মতো বাজে, হতেই পারে এরকম যে তারা বিষয় হয়তো বা কথা বলছে না।
তো ভ্যানটা যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে তার হঠাৎ খেয়াল হলো আমার ফ্রেন্ডটার যে ওদের এখানে যে ভ্যানগুলো চলে প্রত্যেকটা ভ্যানই মানে রাতে যখন চলে সন্ধ্যার পর থেকে তখনই মানে প্রত্যেকটা ভ্যানের নিচে একটা হেরিকেন জ্বালানো থাকে। কিন্তু সে যখন খেয়াল করলো সে দেখলো যে সে যে ভ্যানটাতে চড়ে যাচ্ছে সেটা নিচে হেরিকেনটা একদম ভাঙা। সে একটু অবাক হলো যে কি ব্যাপার, এত রাতে যাচ্ছি, কোনো লাইট মানে হেরিকেন নাই, কিভাবে যাচ্ছে আমাদের ড্রাইভার মানে যে ভ্যান চালাচ্ছে। সে সামনের দিকে যখন তাকালো সে তখন আরো বেশি অবাক হলো। সে দেখলো যে সামনে শুধু কুয়াশায় পথঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ভ্যান চালক দিব্যি ভ্যানটা দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির পথে। সে খুব অবাক হলো। আশেপাশে সে যে নেমে যাবে সেটারও কোনো ব্যবস্থা ছিল না, কেননা আশেপাশে একদম বিশাল বড় বড় ধান ক্ষেত, বড় বড় প্রান্তর, তার নেমে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সে কি আর করবে, সে তখন একটু ভয় পাওয়া শুরু করলো যে কি ব্যাপার, সব এরকম হচ্ছে কেন। এবং তার সামনে বসে থাকা কেয়ারটেকারটি তার সাথে কোনো কথাই বলছে না, পুরোই ডিফারেন্ট তার অ্যাটিটিউড। তারপর কিছু দূর যাবার পর সে যেটা করলো যে তার পকেট থেকে একটা সিগারেট বের করলো এবং সিগারেটটা সে তার লাইটার ছিল লাইটারটা দিয়ে মানে লাইটারের আগুন ধরালো। যখনই সে লাইটারটা অন করলো ঠিক তখনই তার মুখোমুখি বসে থাকা তার বাসার যে কেয়ারটেকারটা সজোরে চিৎকার করে উঠলো যে তুমি আগুনটা বন্ধ করে দাও, লাইটারটা অফ করে দাও, মানে আমি আগুন সহ্য করতে পারছি না, তুমি লাইটারটা অফ করে দাও। এই কথা শোনার পরে সে অনেক বেশি অবাক হয়ে গেল এবং সামনে বসা কেয়ারটেকারের ভয়েসটা ঠিক অন্যরকম ছিল, যেটা তার ভয়েস মানে আগেও তো সে অনেকবার শুনেছে এরকম ভয়েস আমার ফ্রেন্ড, কিন্তু এই ভয়েসের সাথে তার কোনো মিলে নেই। প্রচন্ড গাম্ভীর্য একটা গলা এবং ভয়ানক ভাবে সে বলছে যে তুমি আগুনটা বন্ধ করে দাও। আমার ফ্রেন্ডটা খুব ভয়ে আগুনটা বন্ধ করে দিল, লাইটারটা অফ করে দিল। কিন্তু সে যখন লাইটারটা অফ করে দিল তার ঠিক কিছুক্ষণ আগে সে এমন একটা জিনিস দেখলো যেটা দেখে সে প্রচন্ড অবাক হলো। এবং সেটা ছিল সে যখন লাইটারটা অন করেছিল কিছুক্ষণের জন্য তার সামনে কিছুটা আলো হয়েছিল এবং সে আলোয় দেখতে পেল যে তার সামনে বসা যে কেয়ারটেকার সে তো বসে আছে তার মুখোমুখি অবস্থায়। সে দেখলো যে তার হাঁটুর নিচ দিকে কোনো পায়ের এক্সিস্টেন্সই নেই। মানে আমরা অনেক সময় দেখি যে মানে ভিক্ষুক দেখি রাস্তাঘাটে যে হাঁটুর নিচ থেকে মানে পার্টটাই নেই একদম, এরকম জাস্ট মানে একদম হাঁটুর নিচে পায়ের এক্সিস্টেন্সটা একদম নেই। সেটা দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল, কেননা কিছুক্ষণ আগেই সে যখন মানে বাস কাউন্টারের সামনে বসা ছিল তখন এই কেয়ারটেকারই তার নিজের হাত দিয়ে সবগুলো লাগেজ ওই ভ্যানে তুলেছিল, তখনও তো সব ঠিকই ছিল। এখন হঠাৎ করে কি হলো সে কিছুই বুঝতে পারলো না। সে সাথে সাথে মন্ত্র পড়া শুরু করলো। আর আমার বন্ধুটা ছিল হিন্দু, ও যতটুকু মন্ত্র জানা আছে সবকিছু পড়া স্টার্ট করলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ আসলো না। সে আরো বেশি ভয় পেতে থাকলো এবং সে যথেষ্ট জোরে চিৎকার করা শুরু করার চেষ্টা করলো, কিন্তু সে কোনো মতেই চিৎকার করতে পারলো না। মনে হচ্ছে কে যেন তার মুখ ধরে রেখেছে এবং সে হাত পা নড়াচড়া করতে পারছে না, সব স্থির হয়ে গিয়েছে। তার যত মানে ইন্দ্রিয়গুলো আছে কোনোটাই কাজ করছে না। সে শুধু চোখ দিয়ে দেখতেছে আশেপাশের ঘটনাগুলো এবং সে কিছুই করতে পারতেছে না, কারণ তার হাতে এগুলোর কোনো কন্ট্রোলই নেই। সে বুঝতে পারতেছে যে তার সাথে যে জিনিসগুলো আছে সেগুলো আসলে মানুষ না। সে এখন কি করবে, কিছু করার নেই। ভ্যানটা সজোরে যাচ্ছে তো যাচ্ছেই, ভ্যান চালকও মানে একদম ভ্যানটাকে নিয়ে একটা পর্যায়ে হঠাৎ করে একটা বড় একটা মাঠের ভিতরে ঢুকে গেল। এই অন্ধকারের ভিতরে সেই মাঠটা দেখলো। আমার ফ্রেন্ডটা মাঠটা যখন দেখলো তখন সে খুবই অবাক হলো। এই মাঠটা তার খুবই পরিচিত একটা মাঠ এবং সেটা হচ্ছে অন্য কোনো মাঠ না, সেটা হচ্ছে তাদের গ্রামের সব থেকে বড় যে শ্মশান, মহাশ্মশান যেটাকে বলা হয়, সেই মহাশ্মশানের বিশাল বড় মাঠ, যেখানে ছোটবেলায় সে অনেকবার এসেছিল এবং ওর নিজের অনেক আত্মীয় এখানে মানে চিতা পোড়ানো হয়, এই জায়গাটাতেই পোড়ানো হয়েছিল। মানে সে চিনতে পারলো যে না, এটা সেই আমাদের গ্রামের সেই শ্মশান ঘাটের মাঠ। সে দূর থেকে দেখলো যে দূরে একটা চিতা সাজানো রয়েছে এবং ওই চিতা মানে যখন আমরা দেখি যে কোনো একটা চিতা পোড়ানো হবে তার আগে যেভাবে সাজিয়ে রাখা হয় লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে, তারপরে লাশটা যেমন উপরে রেখে দেওয়া হয় সাদা কাপড় দিয়ে মুড়িয়ে, ঠিক সেভাবেই যেন একটা চিতার উপরে একটা লাশ মুড়িয়ে রাখা হয়েছে একটা সাদা কাপড় দিয়ে। সে দেখলো যে ফ্যানটা ঠিক সেই চিতার সামনে যেয়ে থামলো এবং সে দেখলো হঠাৎ একটা বাতাসের ঝাপটায় চিতার কাপড় মানে চিতার উপরে মানে লাশের উপরে রাখা যে কাপড়টা সেটা সরে গেল এবং সে দেখলো যে সেই লাশটা আসলে অন্য কোনো কারো লাশ না, সেটা হচ্ছে তার নিজের লাশ। সে এটা দেখলো এবং তা দেখলো যে তার চিতার পাশে একজন লোক দাঁড়ানো এবং সে একটা সাদা ধুতি পরা ছিল এবং তার গায়ে ছিল একটা সাদা চাদর মোড়ানো। সে দেখলো যে সেটা তার বাবা হাতে একটা মশাল দিয়ে সেই চিতাটা জ্বালানোর চেষ্টা করছে এবং সেই চিতাটা এক সময় জ্বলে গেল। সে নিজেকেই মানে তার নিজের লাশটাকেই একবার জ্বলতে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে গেল। সে অনেক চেষ্টা করলো ছুটোছুটি করার, সেখান থেকে পালানোর, কিন্তু সে কিছুই করতে পারলো না। সে যথেষ্ট চিৎকার করার চেষ্টা করছিল কিন্তু সে কিছুই করতে পারেনি নাসির ভাই। মানে তারপর যেটা হলো যে
এরপর দিন সকালবেলা মানে ওখানকার যে মন্দিরের যে পূজারী যে উনি যখন পূজা দিতে আসলো সকালবেলা ভোরবেলা, তখন সে ওই আমার ফ্রেন্ডটাকে ওই চিতাশালের মাঠে পড়ে থাকতে দেখে ওকে বাসায় নিয়ে গেল। এবং ও ছিল ওখানকার মানে যথেষ্ট রিকগনাইজড একটা ফ্যামিলির ছেলে, জমিদার বংশের একটা ফ্যামিলির ছেলে। তো ওকে সবাই চিনতো মোটামুটি, ওখানে এক নামেই চিনতো ওর বাবাকে। তো ওকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসায় নিয়ে যেয়ে ওকে মানে ওর জ্ঞান তখনও ফিরিনি। বাসায় আসার পরে অনেকক্ষণ পরে ওর সেন্সটা ফিরে আসে এবং এই ঘটনাটা ও তার বাবা মার সাথে শেয়ার করে। ও যখন ওর আব্বুর সাথে এই ঘটনাটা শেয়ার করে তখন ওর আব্বু বলে, মানে আব্বুকে যখন বলে যে তোমরা বাসা থেকে এই ভ্যান চালক আর এই কেয়ারটেকারকে পাঠাইছিল, তখন ওর আব্বু বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, কেননা এই ভ্যান চালক এবং যে কেয়ারটেকার তুমি যার কথা বললে ওনারা গতকালকেই তুমি যেদিন এসেছো তার আগের দিনই সন্ধ্যাবেলা বাড়ি আসার পথে একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুজনেরই মারা যায় এবং ভ্যানটা অ্যাক্সিডেন্ট হয়। তো তাদের কোনো মতে আসা সম্ভব না এবং যেদিন তাদের অ্যাক্সিডেন্ট হয় সন্ধ্যার সময়, সেদিন রাতেই এই চিতাশালের মাঠেই তাদেরকে পুড়িয়ে ফেলা হয়। তো এটা কোনোভাবেই সম্ভব না যে ওরা তোমাকে নিয়ে আসবে এখানে। আর আমি তোমাকে আনার জন্য অন্য একজন ভ্যান চালককে সেই মানে সদরে পাঠিয়েছিলাম, কিন্তু সে তোমাকে ওখানে যেয়ে পায়নি এবং সে ভোর পর্যন্ত তোমার জন্য ওয়েট করে এবং বাসায় ফিরে আসে। যখন উনি আমাদের বলে যে তোমাকে মানে খুঁজে পাওয়া যায়নি, তখন আমরা তোমাকে এখানে খোঁজার চেষ্টা করি এবং এই পুরোহিত তোমাকে আমাদের এখানে নিয়ে আসে। এই ছিল রাসেল ভাই। পরিচয়টি তিনিই দেবেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন? আমি অমিত দেওয়ানজি। আমি বাই প্রফেশন আমি এজ এ লয়ার। আমি এসেছি মোহাম্মদপুর থেকে। ওকে। তো রাসেল ভাই, আমি প্রথমে শুরু করার আগে যেহেতু আজকে 14 ডিসেম্বর সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদেরকে আমি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি যেহেতু আমার নানা একজন এই স্বাধীনতা যুদ্ধে শহীদ, তাকে স্মরণ করে আমি এই অনুষ্ঠানটা শুরু করছি। রাসেল ভাই, আসলে যা হয় যে আমি প্রফেশনালি একজন লয়ার বা এইসব মানে অ্যাজ এ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা সবকিছু মিলাই যে আমরা যে সোসাইটিতে বাস করি, এখানে কিন্তু আসলে প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যদি আমি কখনো কোনো ঘটনা বলতে যাই বা যদি কালকেও আমার সাথে হয়, আমি যদি বলতে আসি, সবাই কিন্তু ফার্স্টে এটাকে একটু জাস্ট হাইফাই করে সাধারণত। এটা ট্রু যে সবার সাথেই ঘটে এবং সম্ভব হয়তো কেউ আমরা প্রেস্টিজের জন্য বলতে আসি না, বা হয়তো মান সম্মানের দিকে, বা হয়তো কে কি বলবে এটার জন্য। যাই হোক, আমি এটা কোনো কিছু নয়। তো রাসেল ভাই, আমি ঘটনাটা স্টার্ট করি। আমার ঘটনাটা তা এটা হচ্ছিল আমাদের ঠিক পাশে, আমি যে বাড়িতে জন্ম এবং যে বাড়িতে আছি, বড় হয়েছি, এখনো পর্যন্ত আছি, তার ঠিক পাশের বাড়িটা মোহাম্মদপুরে। এটা আছে এখনো বাড়িটা। তো রাসেল ভাই, এই বাড়িটা হচ্ছিল একটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি, অর্থাৎ পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়ি সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে আমি বলতে চাই যে লিবারেশন ওয়ারের আগে যেসব বাড়িগুলো পাকিস্তানি নাগরিকদের ছিল, যখন তারা এই মানে দেশ স্বাধীন হওয়ার পরে যখন তারা চলে যায়, তখন এই বাড়িগুলো গভর্নমেন্ট মানে যার মালিকানার অস্তিত্ব ছিল না, সব বাড়িগুলো গভর্নমেন্টের হয়ে যায়। এই বাড়িগুলোকে বলে পরিত্যক্ত বাড়ি। তো সামহাও এই বাড়িগুলো পরবর্তীতে গভর্নমেন্ট কোয়ার্টার হিসেবে ইউজ করা হয়েছে। তো এরকম একটা বাড়ি আমাদের যে পাশের যে বাড়িটা আছে, বাড়িটা আমি একটু লোকেশনটা দিয়ে দিই তাহলে সবার বুঝতে সুবিধা। লোকেশন না এটা ভালো না, মানে জাস্ট কত স্কয়ার ফিট বাড়িতে। এটা 8 কাঠার উপর একটা খোলামেলা টাইপের বাড়ি এবং বাড়িটা হচ্ছে 3 তলা, নিচের তলা, এবং বাড়িটা একটু পিকুলিয়ার টাইপ। নিচতলা একটা, দোতলা, 1.5 তলা, একটা দোতলা, একটা 2.5 তলা, এরকম একটা পিকুলিয়ার টাইপের একটু বাড়িটা, এবং সিঁড়িঘর খুব অন্ধকার এবং ঘুরিয়ে পেঁচে রয়েছে। যাই হোক, তো প্রথম যে অ্যালোটিটা আসে গভর্নমেন্টের, ওনার নাম মিস্টার জামান। উনি খুব হাই অফিসিয়াল একজন অফিসার ছিলেন গভর্নমেন্টের এবং ওনার ফ্যামিলি সহ এই বাড়িতে আসেন। এবং প্রথম দিকে যখন উঠে ওনার ফ্যামিলি সহ, অনেক বড় বাড়ি, 3 তলা একটা বাড়ি, উনি এবং ওনার ড্রাইভার এবং কেয়ারটেকার, খুব বিরাট বড় বাড়ি, তার জন্য সাফিসিয়েন্টের থেকে আরো বেশি বরঞ্চ। তো প্রথম দিকে একটা বাড়িতে আসার পরে কিন্তু কেউ কখনো বুঝতে পারে না যে এটাতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কি হচ্ছে না। তো প্রথম দিকে উনি ফেস করা শুরু করলেন যে চাবি রাখছেন গাড়িটার, সকালবেলায় দেখা গেল অফিসে যাওয়ার জন্য রেডি হবে, জুতা নাই, সেলফে জুতা রাখলাম, জুতা কোথায় যাবে? তো মনে করেছে কাজের মেয়েরা কোথায় রেখেছে, এরকম খুঁজতে খুঁজতে দেখা গেল বাথরুমের ভিতর জুতা, চাবি রেখেছে, হঠাৎ করে চাবি নেই, এরকম নিতে। তো উনি প্রথম দিকে মনে করতে থাকলো এটা হলো কাজের মেয়ে বা এরা কেউ হয়তো বা বাচ্চা টাচ্চা, এরাই শয়তানি টয়তানি করে, এটার জন্যই হয়তো এরকম হয়। কিন্তু আস্তে আস্তে জিনিসটা উনার সামনে আসা শুরু করলো। প্রথম উনি প্রবলেম ফেস করা শুরু করলো, কাজের মেয়েরা ভয় পায়, তাদের সাথে বিভিন্ন রকমের আওয়াজ শুনে। তো তখন ওরা বলতেছে, দূর তোমরা কি করো, এইসব হলো তোমরা গ্রামের মানুষ, ঢাকায় আসো, এইসব তোমাদের প্রবলেম এইগুলা। তারপর জিনে ধরে, কাজের লোক থাকতে চায় না, উনি ফার্স্টে এই প্রবলেমগুলা। তো উনি করা শুরু করলো, বিদায় করে নতুন কাজের লোক আসে, এইভাবে করে এরকম কিছুদিন কেটে গেল। একদিন রাতে উনি শুয়ে আছেন, হঠাৎ উনি শুনছেন যে ওনার গাড়িটা স্টার্ট, এবং যেহেতু আজ থেকে 30-35 বছর আগে, এলাকাও নিরিবিলি, তো
তো উনি চিন্তা করলো কি ব্যাপার, ড্রাইভার থাকে তার ঠিক উপরের ফ্লোরটাতে, তো ড্রাইভারটা কি গাড়ি নিয়ে চালাতে বেরিয়ে গেল না কি। তো উনি খুব হুটহাট করে বেরিয়ে গেলেন, বেরিয়ে দেখলেন গ্যারেজের কাছে এসে গ্যারেজ লক করা, গাড়ির ভিতরে কোনো আওয়াজ নেই, কিছু নেই। এবং উনি দোতলায় যে দেখলেন ড্রাইভারও ঘুমিয়ে আছে, ডোরও লক বাইরে থেকে। তাহলে কি উনি শুনলেন। এরপরে রাত থেকে উনি প্রায় শুনতেন যে মানে জাস্ট বুট পরে অ্যাজ এ ডিফেন্সের লোকরা বা আর্মি পুলিশ যেরকম বুটটা ইউজ করে, যেরকম সিঁড়ি দিয়ে যদি নামলে যেরকম ধুপুর ধাপুর আওয়াজ হয়, এই আওয়াজগুলো উনি প্রথম ফেস করা শুরু করলেন। সবাই ফ্যামিলি মেম্বার টেম্বার সবাই। তো প্রথম দিকে উনি একটু জাস্ট অ্যারোগ্যান্ট টাইপের ছিলেন এবং উনি সবসময় এটা এগুলো কিছু না করতে থাকলেন। হঠাৎ ওনার রুমের টিউবলাইট তখন তো ছিল না, তখন যে নর্মাল যে লাইট গুলো ছিল মানে একটু চিন করে বাস্ট করতো, ঠাস করে বাস্ট হয়ে যেত। বাথরুমে ঢুকতে যাবেন এমন সময় বাস্ট হয়ে গেল, এবং পুরা বাথরুম দেখা গেল যেহেতু এটা খুব সরু কাজ, ছিটিয়ে গেছে যে পায়ে ঢুকবে, এরকম খুব প্রবলেমে উনি ফেস করতে শুরু করলেন। এরকম তখন উনি একটু চিন্তা করা শুরু করলেন যে আসলে কি কিছু আছে এই বাড়িতে। যাই হোক, যেহেতু এটা কোনো আগেও কোনো পাস্ট মালিকও নেই বা কিছুই নেই, ওনার খবর নেওয়ারও কোনো ওয়েও ছিল না যে এটা অমুকের ছিল বা এরকম। তো যাই হোক, এক রাতে যেটা ওনার সাথে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা হলো সেটা হচ্ছিল একদিন রাত, অনেক রাতে, হয়তোবা যেহেতু অনেক আগের ঘটনা এটা, উনি কাজের মেয়ে খুব চিৎকার করতে করতে জাস্ট ওনার প্যাসেজের মধ্যে মানে হঠাৎ করে চিৎকারটা থেমে গেল। তো এর মধ্যে ওনার ওয়াইফ ওনাকে উঠিয়েছেন, দেখো তো কি হলো মেয়েটা এরকম চিৎকারছে। তো ওনার যে টয়লেটের যে সিস্টেমটা ছিল, এটা ছিল যেহেতু অনেক পুরানো বাড়ি, তো একটু জাস্ট প্যাসেজের মতো আছে, লম্বা করিডোরের মতো, ওই সাইডে পিছন দিকে একটা বাগানের মতো আছে, কিছু গাছপালা জঙ্গলের মতো, ওখানে একটা মান্দার গাছ আছে, একটা গাছ। তো ওই প্যাসেজটা দিয়ে যেতে হয় বাথরুমে। তো সবসময় যদি আপনি বাথরুমের লাইটও জ্বালান, ওই পাশে আপনার আলোটা পড়ে সবসময় প্যাসেজটা দিয়ে যখন যাওয়া যায়। যখন আন্টি প্রথমে বেরিয়ে যখন প্যাসেজে গেলেন, তখন উনি চিৎকার দিলেন, উনি নিজেও। এইবার উনি যেহেতু ওনার ওয়াইফ চিৎকার দিচ্ছেন, উনি লাফ দিয়ে এবার চলে আসলেন। কি হলো দেখছে, আন্টি কোনো কথা বলছে না, স্টাক হয়ে খালি মুখ দিয়ে গো আওয়াজ করছে। এবার উনি জাস্ট তাকিয়ে দেখলেন যে এই গাছটা দেখা যাচ্ছে মান্দার গাছ, সেখানে একটা সাদা একটা ফিগার, মানে একটা লোকে একে গলায় দড়ি দিয়ে ওই গাছের সাথে পুরো ঝুলিয়ে রাখা হচ্ছে। এবং উনিও দেখলেন, উনার ওয়াইফ মানে কথা বন্ধ হয়েছে, বাট সেন্স হারায়নি, মানে উনি গুগো আওয়াজ করছেন, আর কাজের মেয়ে অলরেডি সেন্সলেস। তো উনি সাথে সাথে ওনার ওয়াইফকে টান দিয়ে নিয়ে এসে রুমের মধ্যে বসে মানে কোনোভাবে রাতটা পার করলেন। পরদিন যথারীতি উনি একজন হুজুরকে নিয়ে আসলেন। এইবার উনি তো আর নিজের চোখেও দেখেছেন, এখন তো আর অবিশ্বাস করার ওনার কোনো ওয়ে নেই। উনি নিয়ে আসলেন একজন হুজুরকে। তো হুজুর প্রচুর মানে বাড়িটা ঘুরে টুরে দেখেই বলতেছে এই বাড়ির মধ্যে অনেক সমস্যা আছে, ঝামেলা আছে, এই বাড়িতে অনেক হয়তোবা ঘটনা আছে, এটা এত সহজে সলভ করা সম্ভব না। তবে আপনি যে মান্দার কাছে যে ঘটনাটা দেখেছেন, তো পরবর্তী দিন যেদিন হুজুরকে নিয়ে আসলো, সেদিন উনি কোনো এরকম বডি টডি কিছু ছিল না, কিন্তু অবাক ব্যাপার ছিল, দড়িটা কিন্তু ঠিকই ফাঁসির দড়িটা ঝুলানো ছিল। উনি এটা দেখেছেন এবং হুজুরও দেখেছে, বললো যে এই গাছটাকে কেটে ফেলা উচিত, এই গাছটা হচ্ছে সকল প্রবলেমের মূল। তো যাই হোক, উনি একজন, যেহেতু গভর্নমেন্টের বাড়ির নিয়ম, কিছু প্রপার্টির একটা নিয়ম আছে যে আপনি চাইলেই কোনো রুম হয়তো ইয়ে করতে পারবেন না, গাছপালা কাটতে পারবেন না, কিন্তু উনি আর নট এ সিঙ্গেল ডে উনি চান্স নিতে চাইলেন। উনি সাথে সাথে একজন কাঠুরিকে নিয়ে আসলেন যে গাছটা কেটে ফেলার জন্য। কাঠুরে কাটতে যে কি প্রবলেম হয়েছিল, যেহেতু অনেক আগের ঘটনা, তবে এতই প্রবলেম মানে ভয় কাঠুরি পেয়েছিল যে সাধারণত গাছ কাটতে আসে কারা, যারা কাঠটা নিয়ে যাবে, গাছটা নিয়ে যাবে, পারিশ্রমিক না পেলেও কাঠ বিক্রি করে সে মসজিদটা উঠাবে। কিন্তু সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছিল, কাঠটা পর্যন্ত সেই কাঠুরি নিতে রাজি হলো না। আচ্ছা, সে বললো আমি এই কাঠগুলোও নিব না। তো উনি এসে আমার, যেহেতু প্রতিবেশী, আগে খুব ডিপ রিলেশন ছিল এজ এ ফ্যামিলি মেম্বারের মতো, উনি এসে আমার নানিকে বলছেন যে আপনার কাঠগুলো রাখেন, আগুন জ্বালাতে পারবেন ইয়েতে। আমার বলছেন, আমার নানিও বলছেন না এই বাড়ির আমি কিছু রাখবো না। তো এরকম মানে উনি ভয়াবহ যখন ফেস করা শুরু করলেন, গাছটা কাটার পরে ওনার সাথে আরো যে কি বিভৎস ঘটনা শুরু হলো, যে এই ঘটনাগুলো মাত্রা বাড়তে থাকলো। আগে তো মানে এফেক্টেড হতো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কাজের লোকদের সাথে, এবার শুরু হলো ওনার বাচ্চাদের সাথে, ওনার ওয়াইফের সাথে ডুয়েল ভয়েসে কথা বলে ওয়াইফ শুয়ে ঘুমের মধ্যে, যেটাতে উনি আরো ভয় পাওয়া শুরু করলেন। তো যতই একটা লোক কঠোর থাক না কেন, ফ্যামিলির সাথে যখন একটা জিনিস হওয়া শুরু করে, তখন আর তার সাহসে আর কুলায় না যে সেই বাড়িতে সে থাকবে। তা আলটিমেটলি সে উইদিন 3 মান্থের মধ্যে ঘটনার পরে উনি এই বাড়িটা ছেড়ে চলে যান। আচ্ছা, এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরিটা। তো আমি পরবর্তী স্টোরিটা, আবার আরো কিছু স্টোরি আছে, আমি এটা বলবো। আচ্ছা, ওকে। আমরা তাহলে মাঝখানে আরেকটা ঘটনা শুনে আসি ফারহানের কাছ থেকে। একটা ছোট ঘটনা রয়েছে তার, এবং সেই ঘটনাটি শুনে আসি। আশা করছি আপনারা এনজয় করছেন এবং কেমন লাগছে আপনাদের ঘটনাগুলো সেটা জানিয়ে আমাদের SMS করুন, লিখে ফেলুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফারহান,
তো আমি এখন আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমি কিছুদিন আগে যখন দোহারে ঘুরতে যাই তখন এক মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রায় এক ইমাম সাহেবের সাথে কথা বলি এসব বিষয় নিয়ে। তখন ওই ইমাম সাহেব আমাকে ওই মসজিদের ব্যাপারে একটা ঘটনা শেয়ার করেন, যেটা ওনার নিজের সাথেই ঘটেছিল, এবং উনি যেদিন ফার্স্ট এই মসজিদে প্রথম দিন ছিলেন রাতে, সেদিন এই ঘটনাটা ঘটে। তো উনি মসজিদটার একটু বর্ণনা দিই। মসজিদটা হচ্ছে খুব ছোট, খুব একটা বড় না মসজিদটা। আর মসজিদটার পাশে ছিল একটা অনেক বড় একটা পুকুর, যে পুকুরটাতে দেখা যেত যে আশেপাশে গ্রামের যত মানুষ আছে প্রায় সবাই এখানে গোসল করত। প্লাস মসজিদটার পাশে একটা বড় অজুখানা ছিল, এই অজুখানায় এখানে সবাই অজু করত। তো ওই ইমাম সাহেব যেদিন ফার্স্ট এই মসজিদে আসেন সেদিন রাতের বেলা এই ঘটনাটা। তো মসজিদে যারা খেদমত করেন তারা রাতের বেলা সব কাজ টাজ করে যে যার বাসায় চলে গিয়েছিল, এবং মসজিদের পাশে একটা ছোট রুম ছিল যেখানে সেই ইমাম সাহেবটা মানে রাতে ঘুমোচ্ছিলেন। তো হঠাৎ করে রাতের দিকে তার ঘুম ভেঙে গেল, এবং উনি অবশ্য রাতে উঠে মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মাঝে মাঝে প্রায় সবই উঠতেন আর কি ফজরের আগে। তো সেদিন আসলে উনি নিজে উঠলেন না, এবং হঠাৎ করে একটা শব্দে ওনার ঘুম ভেঙে গেল, এবং শব্দটা হচ্ছে এইরকম যে তার মনে হচ্ছে যে ওই মসজিদের পাশে যে পুকুরটা সেখান থেকে অনেক মানুষ একসাথে গোসল করছে, কথা বলছে, অনেক চিৎকার চেঁচামেচি, যেমন অনেক মানুষ একসাথে থেকে যেমন কনভারসেশন হয় সেরকম একটা কথা শুনতে পাচ্ছে অনেক মানুষ একসাথে সেখানে। আর খুব পানির শব্দ মানে ছপ ছপ শব্দ সে শুনতে পাচ্ছে, মনে হচ্ছে কেউ বুঝি সেখানে আছে, গোসল করতেছে, অজু করতেছে, এরকম একটা শব্দ। তো সে খুব অবাক হয়ে গেল, এবং সে মনে করলো যে হ্যাঁ হয়তো এখন ফজরের সময় হয়ে গেছে, আমি মনে হয় ঘুম থেকে উঠতে আজকে দেরি করে ফেলছি। তো তখন সে ঘড়ির দিকে তাকালো, এবং ঘড়িতে সে দেখলো যে রাত 2টা বাজে। তখন সে আরো একটু অবাক হয়ে গেল, রাত 2টার দিকে এভাবে কে পুকুর পাড়ে এসে গোসল করছে, কথা বলছে, এটা কিভাবে সম্ভব? তারপর সে কি করলো, সে চিন্তা করলো যে আমি গিয়ে দেখে আসি কি অবস্থা। তারপর সে মসজিদ থেকে আস্তে আস্তে বের হলো, মসজিদের মেইন দরজাটা খুললো, এবং খোলার পরে মসজিদের বারান্দায়, আমরা অনেক সময় দেখি যে মসজিদের বারান্দায় ওই মানে কিছু ছাড়ার মতো কিছু বিছানো থাকে যেখানে অনেকে নামাজ পড়ে এসে। তো সে দেখলো যে মসজিদের দরজাটা সে যখন খুলে মসজিদের বারান্দাটায় আসলো, সে দেখলো যে 5 থেকে 6 জন মানুষ ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এবং ওনাদের দৈহিক আকৃতি ছিল অনেক লম্বা, এবং ওনাদের মাথায় পাগড়ি ছিল, এবং তাদের পরনে ছিল জুব্বা, সাদা 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 জুব্বা ছিল, এবং তারা নামাজ পড়তেছিল, এবং তারা খুব জোরে জোরে সূরা ফাতিহা মানে নামাজের যে সূরাগুলো আমরা ইউজ করি সেগুলো অনেক জোরে জোরে লাউডলি পড়তেছিল। সেই জিনিসটা দেখার পর একটু ভয় পেয়ে যায়, ব্যাপার কি, এত রাতে রাত 2টার দিকে কে এখানে নামাজ পড়তে আসবে? সে তখনও কিছুই বুঝলো না যে কি হচ্ছে আসলে তার সাথে। সে যেটা চিন্তা করলো যে আমার ওই যে পুকুরের পাশে যে শব্দগুলো তখনও শোনা যাচ্ছিল, সে চিন্তা করলো যে আমি মসজিদের পিছন দিক দিয়ে ঘুরে পুকুরটাতে দেখে আসি কি ঘটতেছে আসলে, কারা আসছে গোসল করতে। তো সে যথারীতি মসজিদের পিছন দিক দিয়ে যে পুকুরের সামনে গেল, পুকুরের সামনে যে সে যখন গেল তখন সে খুবই অবাক হলো। সে দেখলো যে ওখানে কেউ নেই, সম্পূর্ণ খালি। পুকুরের পাশে যে গোসল করার জায়গাটা সেখানে কেউ নেই, অজুখানায় কেউ নেই, কিন্তু অজুখানায় যে কলগুলো ছিল সেখান থেকে টপটপ করে পানি তখনও পড়ছিল, এবং যেখানে পুকুর পাড়ে সবাই গোসল করে সেই জায়গাটা একদম ভেজা ছিল। সে অনেক বেশি অবাক হয়ে গেল, মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই প্রায় কয়েক মিনিট আগে এখানে অনেকগুলো মানুষ ছিল যারা এখানে গোসল করছিল, অজু করছিল। সে একটু ভয় পেয়ে গেল, ব্যাপারটা কি, আশেপাশে গ্রামের মানুষ যদি এখানে এসে গোসল করতো তারা অবশ্যই চলে যেত না, কি হলো, তারা কোথায় গেল, এবং এখানে কেই বা ছিল? সে তখন দৌড়ে চলে গেল সেই মসজিদের বারান্দাটার দিকে যেখানে সে 5 থেকে 6 জন মানুষকে নামাজ পড়তে দেখেছিল। সে ওখানে যাওয়ার পর আরো বেশি অবাক হলো, সে দেখলো যে ওখানে একটা মানুষও নেই, কেউ নেই, একদম খালি জায়গা, কিন্তু খুব সুন্দর সুগন্ধ সেখান দিয়ে বয়ে যাচ্ছে। তারপরে সে খুব অবাক হলো এবং ভয়ে ভিতরে চলে গেল, এবং সে রাতে ওখান থেকে আর বেরিয়ে হয়নি, একদম ফজরের সময় সে ওখান থেকে বের হয়ে আজান দেয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ ফারনান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমরা একদম ননস্টপ ঘটনা শুনতে চাই আজকে। আমরা আবারও চলে যাচ্ছি, আপনার নামটা আরেকবার বলতে হবে। এবং হ্যালো লিসনার্স, আমি অ্যাডভোকেট অমিত এগেন। থ্যাংক ইউ রাসেল ভাই। জি অমিত, আপনার সেকেন্ড ঘটনাটা আমরা শুনি। আসলে রাসেল ভাই, যদি আপনার পাশের একটা নেইবারের বাড়ি যদি হন্টেড হয়, এবং যদি আপনি জন্মের পর থেকে যদি আপনি এটা শুনতে থাকেন, তাহলে কিন্তু এই বাড়িটার প্রতি আপনার একটা ভয় জন্মাবে। অবশ্যই আমাদের ক্ষেত্রে আসলে হয়েছিল উল্টাটা। কারণ হচ্ছিল পরবর্তীতে জামান সাহেব চলে যাওয়ার পর আমি আবার সেই বাড়িটা নিয়ে ঘটনাটা বলছি, কারণ আমার ঘটনাগুলো যেহেতু আমার পাশের বাড়ি, এটা নিয়ে সব রিলেটেড। তো পরবর্তীতে আরেকজনও আসলো, এবং সেও বেশি দিন আর থাকতে পারলো না এই বাড়িতে। পরবর্তীতে গভর্নমেন্ট চিন্তা করলো যে এইভাবে করে যেহেতু অনেক বড় বাড়ি, এটা পাট পাট করে দেওয়া বেটার। তো পরবর্তীতে 4টা ফ্যামিলিকে এটা দেওয়া হলো, যার মধ্যে 2 জন হচ্ছিল হসপিটালের ব্রাদার ছিলেন, একজন ম্যাট্রন ছিলেন, আরেকজন নিচে সেই যথারীতি একজন হাই অফিসিয়াল গভর্নমেন্ট অফিসার ছিলেন, এভাবে করে। এবং আমি যখন ছোট, তো তখনই
আমার সমবয়সী বা আমার বড় ভাইয়া যে আছেন, আমরা দুই ভাই সমবয়সী ছেলেমেয়েরা ওই বাসার যেহেতু একটা সামনে বড় লন ছিল, সবাই আমরা ক্রিকেট ফুটবল এখানে খেলতাম। আমার ফ্যামিলি মেম্বাররা কখনোই চেত না আমি ওই বাড়িতে যাই বা খেলতে যাই। কারণ হচ্ছিল যে এই হন্টেড ব্যাপারগুলো আমার যেহেতু জন্মের আগে থেকে এই বাড়িতে হচ্ছে, তো ওনারা আমাদের ভালোর জন্য এটা বলতেন। কিন্তু যেহেতু একটা ছোট থাকতে একটা ব্যাপার কাজ করে যে ওরা খেলতেছে আর আমি বসে বসে থাকবো, এটা তো হয় না। তো আলটিমেটলি আমিও যেতাম সেই বাসায়, খেলতে যেতাম। একটা ব্যাপার ছিল যে সবসময় আমরা মানতাম সন্ধ্যা অর্থাৎ মাগরিবের আজানের পর আমরা কেউ কখনো এই বাসা থেকে স্টে করতাম না, সাথে সাথে চলে আসতাম। তা এই ঘটনাটা আসলে বেসিক্যালি মানে ভিক্টিমাইজ আমিও হয়েছি এবং আমার বড় ভাইও হয়েছে। আমি ফার্স্ট আমার বড় ভাইয়েরটাই বলি। একদিন ডিসেম্বর মাসে এরকম হতে পারে, ও তখন ক্লাস 2-3 পড়ে। তো ওর পাশের যে বাসা, মানে আমাদের যে পাশের বাসার একটা বড় ভাই ছিল, দুখু নাম, সে আর ও একই স্কুলে পড়তো। তা কোনো একটা কারণে ও একটা হোমওয়ার্কের খাতা তার কাছে রয়ে গেছিল ভুলে। সে চিন্তা করলো যদি আমি এখন হোমওয়ার্কটা যদি না করে জমা দিই কালকে হয়তোবা আমার প্রবলেম হবে। তো ওরা ওই জিনিসটা সেন্সটা কাজ করে না, যেহেতু ছোট। তো চিন্তা করছে এক দৌড়ে যাই, কাউকে না বলে যাই বাসায়, এক দৌড়ে যাবো, এক দৌড়ে চলে আসবো, যেহেতু ওই বাসায় কথা বলে কেউ যেতে দিবে না। তো সন্ধ্যার ঠিক পরপরই 7টা 7:30 বাজে। আর রাসেল ভাই, আমরা একটা জিনিস বলে রাখি, আমরা ছোটবেলা থেকে কুকুর পালি আমাদের বাসায়, এবং আমরা বাই বর্ন আমরা ডগ দেখেছি বাসায়, অনেক রকমের কুকুর বিদেশি বিভিন্ন। যাই হোক, তো দৌড় দিয়ে গেল ওই বাসার। তো সিঁড়িঘরটা যখন ও পার হচ্ছে, তো সিঁড়িঘরের কাছাকাছি একটু অন্ধকার জায়গাটা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালানো নেই সামহাও। তো যখন পার হয়ে ক্রস করতেছে তখন দেখলো একটা কুকুর বসে আছে। তো কুকুর দেখে, যেহেতু আমরা কুকুর পালি, কুকুর যারা পালে একটা কুকুর দেখে একটু সাধারণত মায়ার মতোই হয়। তো একটু দেখার চেষ্টা করলো যে কি আমাদের বাসারই কুকুর না অন্য কোনো কুকুর। একটু দাঁড়িয়ে দেখার চেষ্টা করেছিল, যেটা সবচেয়ে বড় ভুল হয়েছিল। যখন ও দাঁড়িয়ে একটু দেখার চেষ্টা করলো, যখন ও ভালো তাকালো, দেখলো যে পুরা কালো কালারের কুচকুচে একটা কুকুর, যার চোখগুলা মানুষের মতো বড় বড়, কিন্তু আপনার ফুল রেড, একদম ফুল রেড, এবং মুখ দিয়ে আপনার নট কুকুরদের যেমন একটা গোঙানি হয় সেরকম না, মানুষ যখন পজেস হয় কোনো একটা ঘটনা বা কোনো একটা প্যারানর্মাল ইয়ের দ্বারা, ঠিক সেরকম একটা গোঙানি আসছে কুকুরের মুখটা থেকে, যেটা তো তখনও ফিল করে যে তো যেহেতু ছোট, যে এটা তো আসলে কুকুর না, কারণ আমাদের বাসায় তো কুকুর আছে, এটা তো কুকুর না। ও এখন চিন্তা করছে এক দৌড়ে কেউ উপরে চলে যাবে নাকি প্যাক করতে গেলে তো আবার ওই সিঁড়ি ঘরটা দিয়ে চলে যেতে হবে। তো সিঁড়িতে এক স্টেপ নিতে দৌড় দিও, যেহেতু ছোট। এমন সময় পিছন দিক থেকে ওই সিঁড়ির ওইখান থেকে ভয়েসটা পেলো, তুই এখানে কেন আসছিস? জাস্ট এই কথাটা যখন ও কানে গেল, ও দিকবিদিক হয়ে একদম এক দৌড়ে আমাদের বাসার ভিতরে ঢুকে জাস্ট আমার আম্মুর কোলের মধ্যে ও সেন্সলেস হয়ে গেল, গলাটা জড়িয়ে। এত ভয়াবহ সেন্সলেস হলো যে ওকে ডাক্তার নেওয়া হলো বা ডাক্তার দেখে নিয়ে আসলো। প্রথমে তো সাধারণত আমরা চিন্তা করছি যে হয়তো আমাদের টেরিসেই গেছে, ওখান থেকে ও ব্যাক করেছে, পাশের বাসে যে যেতে পারে ও এত সাহস হবে এটা চিন্তাও করতে পারেনি, এবং ও টোটালি আপনার মানে কোনো কথা বলছে না। তো পরবর্তীতে ডাক্তারের কাছে নেওয়া হলো, কিন্তু কোনোভাবেই না, ও গলা ধরে আছে তো ধরেই আছে। 3-4 দিন ওকে নিয়ে বাথরুমে যেতে হয়, ওকে কোলের ভিতরে মার কোলেই রয়ে গেল, খাওয়াতেও হচ্ছে এখানে। ডাক্তারও কিছু ধরতে পারছে না, কথা বলাতে পারছে না, খালি ও বলে যে একটা কালো কুকুর আমাকে মেরে ফেলবে, কালো কুকুর আমাকে মেরে ফেলবে। তা আমাদের বাসায় কালো কুকুর ছিল না, কোন কুকুর বলতে চায় না। তো এমন সময় একজন বললো যে যেহেতু ওর এত খারাপ অবস্থা এবং আমার মারও শরীর ভেঙে যেতে শুরু করলো, যে 3-4 দিন যদি একটা ছেলে যদি গলা জড়ায় ধরে থাকে এবং যদি কোলের থেকে না নামানো যায় তাহলে তো একটা স্বাভাবিক কষ্ট। পরবর্তীতে একজন ওকে আমাদেরকে বললো যে এরকম একটা জায়গায় পীর সাহেব আছে অনেক বড়, নারায়ণগঞ্জ এলাকার খুব নাম করা একজন পীর সাহেব, ওনার কাছে নিয়ে যান, উনি এই ব্যাপারগুলা। তা আসলে আমাদের ফ্যামিলিতে একটু এইসব ব্যাপারগুলো জানে, আমার নানি মানতেন, কিন্তু আম্মা একটু আবার মডার্ন টাইপ, উনি আবার এইসব জিনিসগুলো বিলিভ করতেন না। তো যাই হোক, নানির কারণেই হোক উনি নিয়ে গেলেন। তো হুজুরের কাছে যখনই নেওয়া হলো, হুজুর দেখেই ওর মাথায় একটা হাত রেখে বলছে, মানে এর আগ পর্যন্ত কোনো কথা বলতো না, খালি ওই একটা ওয়ার্ডই বলতো আর কিচ্ছু বলতো না, এবং চোখ বন্ধ করে থাকতো। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে ওকে একটা পানি পড়া না কি জানি জাস্ট মুখে দিলেন, দেওয়ার পর মাথার উপর হাত দিয়ে বলছে, বাবা বলো তোমার নাম কি? তখন তার নাম বলছে, কোন ক্লাসে পড়ে, মানে আস্তে আস্তে সে স্বাভাবিক হওয়া শুরু করলো। তখন বলছে, তুমি ওই পাশের বাসাটাই গেছিলে না তোমাদের? তখন তো মাও অবাক, নানিও অবাক, মানে কারণ ওনাকে কিছু বলা হয়নি, কারণ যেতে দিত না, স্বাভাবিক, এবং জানতেন না যে আসলে কি কোথা থেকে এই ঘটনাটা হলো ওর। তখন বলছে, তুমি একটা কালো কুকুর দেখে ভয় পেয়েছো? তখন বলছে যে হ্যাঁ। তখন বলছে, তোমাকে ও কি কামড় দিতে আসছে? তখন বলছে, আমি জানি না।
এটা বলছে আচ্ছা কিচ্ছু হবে না, আর কিছু হবে না তোমার। তো যাই হোক, পরে ওকে সরিয়ে দেওয়া হলো, আর একটা কিছু সামথিং কিছু দিয়ে দিল এই ঘটনাগুলো, যেটাতে ও কভার আপ করে যায়। এবং পরবর্তীতে নানিকেও বলে দিল এবং মাকেও বলে দিল যে কখনো আর ওই বাসায় যেতে দিবেন না ওকে, বিশেষ করে সন্ধ্যার পর। এবং এই বাসাতে যারাই যাবে আপনাদের ফ্যামিলির ক্ষতি একটা হবেই, মাস্ট। যাই হোক, এটা ছিল আমার বড় ভাইয়ের স্টোরি। এবার আমি কিভাবে ভিক্টিমাইজ হলাম ওই বাসাতে, এটা আমি বলি। চলো, আমি আগেই বলেছি যেহেতু বড় ভাইয়ের একটা স্টোরি হয়ে গেছে এরকম ঘটনা, তো স্বাভাবিক সন্ধ্যার পরে যাওয়া যায় না। তো তখন ওয়ার্ল্ড কাপের সিজন চলছে 94-এ, আমার ডেটটা মনে নেই, তো জুন জুলাইয়ের দিকে, গরমের সময়। তো যেহেতু ওই বাসাতে আপনার আমার বয়সী ছেলেমেয়েরা থাকে এবং ফুটবল খেলা রাতে হচ্ছে, অনেক রাতে, একা একা থাকলে ঘুমের থেকে উঠে দেখা যায় না, যেহেতু আমি তখন ক্লাস 4-5 পড়ি। তো আপনার প্ল্যান করুন যে ওই বাসা থেকে আমার প্রিয় দল আর্জেন্টিনা, ওর খেলা দেখবো, একসাথে থাকবো। তো ওকে যেভাবে করলাম, খুব কষ্ট করে আমি রাজি করালাম এবং আন্টিকে দিয়ে বলায় পাশের বাসার 3 তলাতে থাকবো। ওই আন্টি এসে রিকোয়েস্ট করলো যে থাকুক, রাতে একসাথে খেলা দেখবে, সকালবেলা ও চলে আসবে, যেহেতু পাশে গায়ে লাগানো বাসা, কোনো সমস্যা নেই। যাই হোক, রাজি করাতে পেরেছিলাম। যাই হোক, তো আন্টিকে আমরা বলে রাখলাম যে আন্টি, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করে রাখলাম, যে আমরা এখন একটু শুয়ে পড়ি, 11টা 11:30 বাজে, আপনি আমাদেরকে 3টার দিকে ডেকে দেবেন। উনি আমার তার জন্য নামাজ পড়তেন, যে আপনি 3টার দিকে ডেকে দিবেন, আমরা 4টার থেকে সম্ভবত খেলাটা শুরু হতো, আমরা খেলাটা দেখবো। আচ্ছা, যাই হোক, আমরা শুয়ে পড়েছি এবং কখন ঘুমিয়ে গেছি গল্প করতে মনে নেই। 3টার দিকে হঠাৎ করে আমাদের এই মানে 3.5 তলার আন্টি আঙ্কেল থাকতেন এবং 3 তলাতে আন্টি এসে হঠাৎ করে দরজা নক করছেন। তার দরজার আওয়াজে ঘুম ভেঙে গেছে। তো এখানে যে বাসাতে ছিলাম, ওই আঙ্কেল, ওনার ছোট ভাই, ওনার দুই ছেলে, আরেকজন কে জানি ছিল, মানে আমরা 5-6 জন ছেলে মানুষ ওই বাসায়। তা আন্টি এসে বলছে তাড়াতাড়ি ওঠ। তা আমরা মনে করছি যে খেলার টাইম হয়ে গেছে, সময় হয়েছে। আমরা তো আগে যে দৌড়াই টিভি সারতে গেছে, যে হয়তো টাইম হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। তো দরজা খোলার পর আন্টি বলছে তাড়াতাড়ি উপরে আয়। তো আমরা তখন বুঝিনি যে কেন তাড়াতাড়ি উপরে আসতে বলছে। তো উপরে যেয়ে দেখছি যে একটা কাজের মেয়ে ছিল ওই বাসাতে, নাসিমা নাম বা নাজমা নাম ছিল এরকম। মেয়েটা খুব মানে রুগ্ন শরীর, অ্যাজ এ সোমালিয়ার লোকজন, দুর্ভিক্ষ পীড়িত লোকদের মতো অবস্থা, তার খুব খারাপ অবস্থা। এবং আমরা ওর সাথে খুব মজা নিতাম যে যদি কখনো ঝড় বাতাস হয় তুই ছাদের কোনায় টোনা যাইস না, তোকে উড়াই নিয়ে চলে যাবে, এরকম। ঘরে যেটা ঢুকতেই আমরা যেটা দেখলাম যে ও ফ্লোরে শুয়ে আছে, কাজের মেয়ের সাথে নিচেই শোয়। ওর গলা দিয়ে একটা বিকট আওয়াজ বেরোচ্ছে, মানে 3 জন লোক, 2টা ছেলে 1টা মেয়ে যদি একসাথে একই একটা কথা বলতে চায়, যেমন একটা গো গো আওয়াজ হবে, নাক দিয়ে এরকম একটা আওয়াজ, ভয়েস খুব মানে ভয়ঙ্কর একটা আওয়াজ, প্রথমে এটা বেরোচ্ছে। দূরের থেকে আমরা পাশের ঘরে ছিল, শুনছি আমরা। তা আমরা দেখতে গেলাম, সামনে যে যা দেখলাম রাসেল ভাই, তা হচ্ছে বলার মতো না। সেটা হচ্ছিল মেয়েটা আসলে খুব রুগ্ন ছিল। ওর হাত পা যদি এরকম ভাবে নাড়ানো সম্ভব হয় একটা মানুষের, একটা সুস্থ লোক, আমার মনে হয় না 2 মিনিট কেউ করতে পারবে। যে হাত পা পুরো বেঁকিয়ে যদি আপনি, হাত এবং পা যদি আপনি বেঁকিয়ে যদি আপনি ফুল মুভমেন্ট করতে থাকেন কন্টিনিউয়াস, একটা মানুষের একটা স্ট্রেংথের একটা ব্যাপার আছে, কোনোভাবে সম্ভব না। সাথে আপনার ঘাটটাও ঘুরছে, তার মানে একবার এদিক ঘুরছে, একবার ওইদিক ঘুরছে, মানে কেমন একটা যে ভয়ঙ্কর আওয়াজের সাথে এরকম, এবং সাথে তার চোখগুলো উল্টে যাচ্ছে, মানে চোখগুলো একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। প্রথম দিকে আমি এরকম কখনো ফেস করিনি আগে। আমি বললাম কি হয়েছে, তখন বলছে জিনে ধরেছে। আন্টি বললো, প্রথম দেখলাম জিনে ধরেছে। বলছে যে তোমরা ওকে ধরে নিয়ে বিছনার উপর আগে উঠাও। তো বিছনার উপর উঠাতেই ও তখন আরো মানে উঠানোই যাচ্ছে না, খুব বিকট মানে হাতের মুভমেন্ট এমন করছে। তো এর মধ্যেই আঙ্কেল যে ছিলেন, উনি ব্রাদার ছিলেন, আগেই বলেছি আমি। তো উনি একটা সিরিয়াটিভ, মানে উনি মনে করছেন যে হয়তো এটা একটা রোগ আছে আপনার, যে হিস্টোরিয়া, এরকম একটা রোগের পেশেন্ট হতে পারে, বা যাকে মিল্কি বলে, এরকম হয়েছে। তো উনি সিরিয়াটিভ ইঞ্জেকশন দিলেন একটা প্যাসেন্ট। কিন্তু ও মেয়েটা এমন একটা ঝাটকা দিল, আঙ্কেলের প্রায় হাইট ছিল 6 ফিটের মতো এবং প্রচন্ড বলশালী একজন লোক ছিল, তিনি প্রায় 3-4 হাত দূরে যে পড়লেন। আচ্ছা, এক হাতে একটা ঝাপটাতে যখন ইঞ্জেকশনটা পুশ করলো, তারপরে মানে তার শরীর নিস্তেজ হবে কি, উল্টারও তার আরো পাওয়ারটা বেড়ে গেল। আমরা 5-6 জন যারা ছিলাম সবাই মিলে তাকে ধরলাম, আটকালাম, কোনোভাবে রাখতে পারছি না। টানটি দড়ি বের করে দিলেন, চোখে খাটের সাথে বেঁধে ফেলো। রাসেল ভাই তখন আসলে ভয়ও কাজ করছে, কিন্তু আবার মেয়েটার অবস্থা দেখে একটা মানে কি বলবো, যে মায়াও কাজ করছে, যে এরকম একটা মানুষের কিভাবে হয়ে গেল। কোনোভাবে ধরে টরে হাত পা বেঁধে ফেললাম আমরা খাটের সাথে। বাট হাত পা বেঁধে যখন আমরা সরে গেলাম, তখনই সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো, ও খাটটা সহ প্রায় আপনার মাটির থেকে 3-4 হাত উপরে উঠিয়ে ফেললো। আচ্ছা, অর্থাৎ পুরো স্ট্রেট হয়ে গেল খাটটা সহ,
একটা রুগ্ন শরীরের মেয়ে, আমি জানি না এটা কোনোভাবে সম্ভব কিনা যে খাটটা সহ এরকম আগেকার দিনের খাট সহ সে উঠিয়ে ফেলতে পারে, যার হাত পা দড়ি দিয়ে বাঁধা। কি ভয়ানক একটা ব্যাপার। তো এর মধ্যেই একটু ফর্স হয়ে যেতে থাকলো না, ফজরের আজানটা দিয়ে দিল। তখন থেকে আমার মেয়েটা আস্তে আস্তে করে ওকে, আন্টি আবার কিছু গ্রামের মানুষ ছিলেন তো উনি মরিচ পুড়িয়ে দিলেন কিছু কিছু নাকে দিয়ে, মোটামুটি উনি একটু বললো যে হুজুর ডাক দিয়ে নিয়ে আসো। তো আমরা পাশে একটা মসজিদ আছে, ওখান থেকে হুজুরকে বলে আমি নামাজটা পড়ে আমি আসছি। উনি চিনতেন বাসাটা। পরে যাই হোক, আমরা হুজুরকে না নিয়ে আর ওই বাসায় যাওয়ার সাহস হলো না, হুজুরের জন্য ওয়েটই করলাম। নামাজটা আমার শেষ হলো, হুজুরকে নিয়ে আসলাম, ফিরলাম। প্রথম দিকে হুজুরকে নিচের থেকে যখন হুজুর পাড়া দিয়েছে তখন থেকে ও চিৎকার শুরু করছে যে তুই এখান থেকে চলে যা, হুজুরকে বলছে। মানে উনি নিচতলাতে আর এটা 3.5 তলাতে, কিন্তু ও সিঁড়িঘর থেকে, মানে ওর ভয়েসটা এত বিকট যে নিচের থেকে শোনা যাচ্ছে তুই এখান থেকে সরে যা, হুজুর নিয়ে আসিস আমাকে তাড়াবি, কোনোভাবে পারবি না। যাই হোক, পরবর্তী হুজুর গেলেন, যাওয়ার পরে ওকে দেখলেন, একটা কেনো আঙ্গুল ধরলো, জাস্ট আমাদের এই ফিঙ্গারটা ধরার পর খুব জোরে প্রেস করলেন, করার পরে মেয়েটা বলা শুরু করলো। মানে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই কি বলবো, সেটা ছিল মেয়েটা যেটা বললো যে আমি এই টগরটাকে টার্গেট করেছি। অর্থাৎ আমাকে দেখিয়ে বলছে, আমার নাম কিন্তু আসলে টগর না, বাট ও বলছে আমি তো ওকে টার্গেট করে এসেছিলাম, কিন্তু ওর পাশে, মানে বলছে আমাদের বাসায় আমি ঢুকেই পড়ে গেছিলাম সন্ধ্যাবেলায়, যে আমি ওইখানে ছিলাম, গেটের সামনে ছিলাম ওই বাসায়, কিন্তু সন্ধ্যার আজানের সাথে সাথে আমি আমার বাসায় ঢুকে যাই, কিন্তু ওইখানে ও আর ঢুকতে পারেনি। এটার জন্য ওকে ধরতে পারেনি, আমাকে আর কি ধরতে পারেনি, কিন্তু ও আমাকেই টার্গেট করেছিল, এবং আমাকে যদি ধরতে পারে ও আমাকে মেরে ফেলতো, সে এটা বলছে হুজুরের কাছে। তো হুজুর আমাকে বললেন যে তুমি আর এখানে থেকো না, যদিও ওর পজিশনটা যদি, মানে ওকে যদি ছেড়েও দেয় হয়তো বা তোমার উপর ও অ্যাটাক করবে, এবং যেহেতু ওর ইন্টেনশনটা খুব মেল ইন্টেনশন, সো ও তোমার একটা হার্ম করবে। তুমি বেটার হয়, যেহেতু তখন সকাল 6:30 7টা মোটামুটি সকাল হয়ে গেছে। আমি এটা শোনার পরে আমাকে আন্টি নিচে পর্যন্ত দিয়ে গেলাম, বাসায় খালি ঢুকলাম, আর কিছু আর মানে ওই সময় আর শুনিনি। পরে যেটা শুনলাম যে জাস্ট ওই মেয়েটাকে একটা মুরগি নিয়েও চলে গেছিল, বাট পুরো বাড়িটা এমন একটা বোম মারলে যদি নিচে যদি বেসমেন্টে যদি কোনো বোম বাস্ট হয় যেরকম বাড়িটা কেঁপে ওঠে, যখন ওর আত্মাটা বেরিয়ে যাচ্ছে, ওর শরীর থেকে যখন বেরিয়ে যাচ্ছে, একটা কালো বিড়াল গেটের সামনে পড়েছিল, আর মেয়েটা ছিল এই পাশে, গেটের এই পাশে মেয়েটা পড়ে আছে, আর কালো বিড়ালটা আর মুরগিটা নাই। মুরগিটা গেটের সাথে বেঁধে দিতে বলেছিল হুজুর, ঠিক ওই কাজটা করে সে চলে গেল। রাসেল ভাই, এই ছিল আমার সেকেন্ড ঘটনা। আর পরবর্তী আরেকটা মানে লাস্ট স্টোরি আছে, এটা আমি একটু পরে বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে এবং তারপরে আমরা ফিরে আসবো আবারও। সো আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। আরেকবার বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সুফিয়া আলম, পুরান ঢাকা হাজারীবাগ থেকে এসেছি। আমি মনে করেন আমার কত কিছু ঘটনা আছে, যেমন আমার আব্বুর ঘটনা। ছোটকালে আব্বু যখন ছোট ছিল আব্বু, তখন আমাদের ওখানে আর্মেন্টোলে একটা স্কুল আছে যেটার নাম ট্রেনিং কলেজ ছিল আগে, এখন বর্তমানে আর্মেন্টোলে স্কুল, গভর্নমেন্ট স্কুল। সেই স্কুলে আবার একটা কলস ফুলের গাছ ছিল। আব্বু আবার কলস ফুল পাড়তে গিয়েছিলেন বন্ধুকে নিয়ে। তো বন্ধু যখন মগডালে বসেছিল, ফুল দিচ্ছিল আর আব্বু তুলছিলেন, তো হঠাৎ আমার আব্বু দেখে একটা ছোট মেয়ে ফুলগুলো টুকাচ্ছে। তখন আব্বু দেখতেছে, তারপরে আব্বু বলছে সব ফুলগুলো নিয়ে নিচ্ছে মেয়েটা। আব্বু একটু ভয় পেয়েছে, ভয় পেয়ে আবার দেখছে না, আবার নিচ্ছে, এভাবে করতে করতে সব ফুল মেয়েটা নিয়ে নিল। আব্বু এমন ভয় পেলো, তারপরে দেখলো যে মেয়েটা অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনার পর আমার আব্বু অনেকদিন অসুস্থ ছিল। এরপর মনে করেন আপনি যে নতুন বাসায়, আপনি এখন যে বাসাটায় আছেন, সেই বাসাটার বেশ কিছু ঘটনা আমরা জেনেছি যে আপনার কাছে আছে। সেই বাসায় কি কি প্রবলেম হয় আপনাদের? আমি যে বাসাটা এসেছি থেকেছি, বাসাটা আবার পুরনো বাসা, অনেক আগে। তো এই বাসায় আমি পুরনো বাড়িটা কিনেছি, কিনে আমার ফ্ল্যাটটাকে আমি একটু নতুনত্ব করেছি টাইলস দিয়ে, কিন্তু বাড়িটা আমার পুরনোই, নিচের গুলো সব পুরনো রয়েছে। তো এই বাসায় যে অরিজিনাল যে মালিক ছিল, উনি আবার করতেন, এই আসন বসাতেন নাকি শুনেছি মানুষের মুখে। তো অনেক প্রশ্ন উত্তর হতো, ওরা মানে এখানে অনেকজন আসতো। তো এরপর আমার জীবনে এমন ঘটনা হয়েছে, আমি তো প্রথম আমি আশ্চর্য হতাম। যেমন আমি যখন নতুন থেকে যখন দেখি আমার চাবি নেই, আমার রিমোট নেই, এরকম। তা ইদানিং কিছুদিন আগে ঘটনা, আমার বড় ছেলে, তো ও রোজই রাতে যখন 3টার সময় ও নাকি পায়েলের শব্দ পায়, আমাকে বলে আম্মু আমি রোজ পায়েলের ঝুমুরের শব্দ পাই।
এরকম বলে। তা আমি বলি কি না, এটা মনে হয় কোনো কোথাও মোবাইলে বা কোনো গান শুনবে কি না। আম্মু তুমি দেখো, তো একদিন ও আমাকে মোবাইলে রেকর্ডিং করে শুনিয়েছে। তারপর আমি তো আশ্চর্য হয়েছি, আমি ঠিক আছে আমি আজকে যখন তাহাজ্জুদের নামাজের জন্য পড়তে উঠি তো আমি জেগে আছি। ঠিক 3টা যখন বাজছে তখন একটা পায়েল, আমাদের ওখানে একটা হাজারীবাগে একটা বটতলা মাজার আছে, গাছ আছে, ওখানে মাজার থেকে মানে ওই আওয়াজটা আস্তে আস্তে আমার বাড়িতে এসে আওয়াজটা খুব জোরে। তারপরে আবার ওই সময় এরকম আওয়াজ, আমি আবার বারান্দায় গিয়েছি, আমি ঠিক দেখে মনে হয় কেউ আছে, কিন্তু আমি দেখতে পাই না, কিন্তু আওয়াজ পাচ্ছি, ঝুমঝুম পায়েলের শব্দ পাচ্ছি। আর ওই সময় কুকুরগুলো চিৎকার করছে, অনেকগুলো কুকুর রাস্তায়, আমি কিন্তু কাউকে দেখি না। আমি দাঁড়িয়ে আছি, আমার ছেলেকে নিয়ে আমাকে আসুক, ওর ভয় ভাঙাবো, নাহলে ও ভয় পেয়ে যাবে। তো এমন করতে করতে আমি 3 দিন মার্ক করেছি। 3 দিনই ঠিকই আমি সাউন্ডটা পেয়েছি। তারপরে আমি একজন আমি বলেছি যে এরকম এরকম, আমি আবার নিজেই একটু দোয়া টোয়া পরে ওকে পানি খাইয়ে দেখলাম যে না, আমার বাচ্চার ভয়টা চলে গেছে। তো পায়েলের শব্দ মানে ওকে আমি 3টার সময় উঠতেই দিই না, আমি ওর সঙ্গে থাকি। আর যেমন ও না গভীর ঘুমে থাকে, উঠলেই মানে ওর কাছে একটা মানসিক রোগীর মতো হয়ে গেছিল এমন। এরকম করতে করতে আমি 21 দিন ওকে মনে করেন দোয়া টোয়া পরে করে ওকে ঠিক করেছি। এটা হয়েছে। এমনিতেও আপনি নিজে কোনো কিছু দেখেছেন ওর পাশে থেকে? হ্যাঁ, আমি দেখিয়েছি। আমি বেশি দিন না, কারেন্ট ইদানিং খুব লোডশেডিং হয়, তো আমি মনে করেন কারেন্ট চলে গেছে, আমার ছেলেরা কেউ ছিল না বাসায় সেদিন। আমি আবার রান্নাঘরে গিয়েছি মোমবাতি জ্বালাতে, তো মোমবাতি জ্বালাচ্ছি দেখি আমার সামনে একটা ছোট বাবু দাঁড়িয়ে আছে। আমি বলি কি আমার তো ছেলে এখানে নেই। তারপরে আমি এবার ঘুরে দেখলাম যে আমি এভাবে একটু ঘুরেছি, দৌড় দিল, আমি দৌড়ে গেলাম, দেখি ঘরে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। আমি আমার হাজবেন্ডকে বললাম আরে এখানে একটা বাবু ছিল। বলে কি তুমি দৌড়া, আমাকে বাবুর পিছনে তো আমি দৌড় দিলাম। এই বাবুটা নাকি প্রায় দেখে, আমার ভাড়াটিয়া সবাই বলে একটা বাবু দেখি নিচে শুধু হাঁটে। তা আমি মনে করেন বেশি দিন, এটা কয়েকদিন আগের ঘটনা। আমি বেশ ভয়ের, এটা তো হ্যাঁ এটা ভয়ের। আমি কিন্তু মানে এমনি আমি একটু নামাজ টামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, 3টার সময় উঠি, আমি মানে দেখি এটা কি দেখলাম, আমি কিন্তু দেখার চেষ্টা করি দেখি কিছু চোখে পড়ে নাকি। আর এটা আমি দেখেছি যে বাবুটা একদম পুরো আকৃতি দেখেছি, কিন্তু চেহারাটা দেখিনি, একটা অন্ধকার তো কালো একটা আকৃতি, একটা ছোট বাবু, মনে করেন 6-7 বছর বয়স। বাবুটা দৌড় দিয়ে দিয়েছে, আমি ওর পিছে দৌড় দিয়েছি, কিন্তু ঘরের ভিতর গিয়ে অদৃশ্য হয়ে গেছে। এটা আমি ইদানিং দেখেছি এই ঘটনা। আর কিছু দেখেছেন এরকম মনে পড়ছে? এরকম মনে করেন রাত্রে যদি জানলায় দাঁড়ায় তো দেখি ছাদে করে মানে সাউন্ড হয় হাঁটার। তো রাত্রে অনেক সময় দেখি জানলা দিয়ে দেখা যায়, আমার জানলা মানে কাচের বড় তো, আমি আমার ছাদ পুরো দেখা যায়, এরকম ভাবে সেটিং দেখি যে ছাদে কেউ হাঁটে, এরকম হাঁটার শব্দ পাই, এরকম মনে হয় কেউ হাঁটতেছে, এরকম প্রায় দেখি। আবার অনেকে আছে আমাদের নিচে যে অনেক আছে যে ছাদে গরমের জন্য ওরা ছাদে গিয়ে ঘুমায়। ওরা বলে এক একদিন এক এক ঘটনা এসে বলে, আমাকে বলে একজন বলে কি যে একজন নাকি ওকে পানি ছিটা দিয়েছে। তা আমাকে তো বলে কি না, আমাকে না বলে কি না সত্যি আমি আপনাকে বলি একদম ওর মুখে বলে এমন পানি দিয়েছে ও উঠে ভয় পেয়ে চলে আসছে, এরকম প্রায় ছাদে। তা আরেকটা ছেলে ছিল তো নিচে বাড়িতে ছিল, ও প্রায় গরমের জন্য ছাদে গিয়ে ঘুমাতো কারেন্ট চলে গেলে। তো ও যে ঘুমাতো আমরা জানি। তো একদিন রাত 3টার সময় ও মানে ব্রেন হয়ে গেছে, ও যে কি দেখেছে বলতে পারে না, শুধু বলে কি যে ও মানে ও ভুলে দিচ্ছে ওকে, ও যা দেখেছে ও বলতে পারতেছে না। তারপরে অনেক কাউকে চেনে, কিন্তু আমাকে আবার বলে কি, আমাকে আবার দেখলে বলে আপনি আমার মা, আমি আপনার ছেলে। ওর কিন্তু মাও আছে, সব আছে, আমার নিচের ভাড়াটা ছিল। এমন হয়েছে যে পুরো ব্রেন ওর আউট হয়ে গেছে, কিন্তু ও দেখেছে কিন্তু ওকে ভুলে দিয়েছে, এটা আমার ধারণা। আপনি আকাশে কিছু একটা দেখেছিলেন একদিন? আপনি? হ্যাঁ আকাশে দেখেছি। ওই যে আমি মনে করেন একবার আমরা সিলেটে গিয়েছিলাম, জাফলং, আমার ননদকে বিয়ে দিয়েছি সিলেটে, দেবরকে বিয়ে করেছি সিলেটে রাধানগরে। তো ওখানে আমার প্রতি 1 বছরে 3বার যাওয়া হয়। ফার্স্ট টাইম ছেলেদের পরীক্ষার পর, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আমি একটু গিয়ে বাচ্চার দিন একটু ঘুরি। তো এরকম আমরা বিকেলে, তো আমার ওখানে আবার ট্রাক্টরের চা বাগানের ভিতরে ট্রাক্টরের গাড়ি চলে, এই যে ওখানে সরু রাস্তা তো ওখান দিয়ে। তো আমার সব বাচ্চাগুলো আমাকে খুব করে, বলে আমি চলো আমরা একটু চা বাগানে ঘুরবো। তো সব বাবুদের নিয়ে ওই ট্রাক্টরে উঠেছি আমরা। তো ওইটাই রাস্তা, গাড়ি যাওয়ার একটাই পথ। তো ট্রাক্টরে যখন উঠেছে বিকাল থেকে আমরা আসরের পর থেকে আমরা অনেক পথ ভিতরে, চা বাগানের ভিতরে, এটা রাধানগর বলে এই জায়গাটাকে, মানে পুরো বাগানটা। তো যেতে যেতে অন্ধকার হয়ে যাচ্ছে, তখন লোকটা বললো, ড্রাইভার বললো যে আপনারা এখন চলে যান। তা আমি বলছি না, এখন আমার বাবুর, আমরা তো ঢাকা থেকে এসেছি, আমরা ঘুরবো, আমাদের খুব শখ, ঢাকা তো আমরা এরকম জায়গা দেখি না। বলে কি না এখানে মনে করেন একটা বিপদের আছে, মানে এর আগে অনেক ঘটনা হয়েছে। তো ওই লোকটা পর্ব বলতেছে, আমি আবার একটু, আমার বাবুরা খুব ইন্টারেস্ট শুনতেছে, আমি আবার বলি না ঘুরবো। আমি আবার, আমাকে ওরা সাহসী বলে নিয়ে গেছে, আমি একা আর সব বাবুরা
মানে অনেক বাচ্চারা। তো হঠাৎ দেখি মনে করেন আকাশে মানে একটা ওইখানে একটা আলোর কি জানি পড়ছে, তখন বললো যে এখন আর থাকা যাবে না, আপনারা জলদি চলে যান, এরকম বলতেছে। আমি বলি না মালিকে না, এরকম অনেকগুলো ঘটনা বলছে এখানে নাকি এই মানে করেন বাবু এক মহিলা চা বাগানে এই বাবু পিঠে নিয়ে যে পাতা চায়ের ইয়ে করে, তো বাচ্চা নিয়ে পিঠে নিয়ে কাজ করতেছে, তো ও জানে না কতক্ষণ পরে নাকি ও বাচ্চা পায়নি। আমি একটা বলছিলাম যে আপনি আকাশে ভোরবেলায় কিছু একটা দেখেছিলেন, আমি সেটা জানতে চাচ্ছিলাম। আপনি মনে হয় এখন মনে করতে পারছেন না বোধহয়, আপনার বাসা থেকেই হঠাৎ করে ভোরবেলায় আকাশে দেখেছিলেন একটা। ও হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। এটা মনে করেন যে আমি যখন তাহাজ্জুদে নামাজ পড়তে উঠি 3টায়, আমি আর ঘুমাই না, তো আমি নামাজ পড়ি, আবার একটু পরে আবার একটু ঘুম আসে দেখে আবার একটু অজু করে আসি। তো অজু করে আমি যখন আকাশে দেখে ইয়ে করি, আমি কালেমা পড়ি, আকাশে দেখে পড়ে কালেমা পড়তে তখন পড়ে দাঁড়িয়ে আছি, তো দেখি একটা কালো অনেক বড় কফিনের মতো ঢেকে আমার বাড়িটা তো মেইন রোডে, তো মেইন রোডে যে আমার ওয়ালগুলো আছে না যেমন গ্রিলের, ওই ওয়ালের মধ্যে এমন জোরে বাড়ি দিয়েছে, কাঠের মতো না কি জানি একটা কালো মনে কফিন যাচ্ছে। তা আমি এভাবে তাকিয়ে আছি, আর ওই সময় এমন একটা সাউন্ড হয়েছে বাতাসে, অনেক মনে হচ্ছে তুফান হচ্ছে, কিন্তু কোনো তুফান না। কিন্তু আমি পরে আবার সবাইকে জিজ্ঞেস সকালে এখানে কি তুফান হয়েছে, আমার যা স্কুলে বাচ্চা পড়ে বলে কি না কোনো তুফান নেই, কিন্তু আমার মনে হচ্ছে অনেক শাঁ শব্দ, কিন্তু অনেক পাতা মনে হয় পাতা উঠতেছে এরকম মনে হচ্ছে, কিন্তু আমার ইয়েতে এমন বাড়ি দিয়েছে আমি মনে হয় আমার বিল্ডিংটা কেঁপে গেছে। বিল্ডিংটা তো পুরানা, একটু তুফান হলে সাউন্ড হয়, কিন্তু আমার গ্রিলে অনেক জোরে বাড়ি দিয়েছে ওই জিনিসটা। তারপর অনেকক্ষণ তাকে আমার ছেলে বলে মা তুমি কি দাঁড়ায় কি কোথাও না দেখো না কি জানি গিয়েছে, আমি বলতে পারি কি মা তুমি ঘরে আস না আমি দেখবো কি যায় এটা। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে জিনিসটা বাড়ি দিয়ে আমার বিল্ডিং এর সঙ্গে লেগে গেছে, জিনিসটা অনেক লম্বা মানে কফিনের মতো, এটা মানে মনে করেন এই জন্যই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাই, এবং এর মাঝখানে আমাদের কাছে যারা এসএমএস করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বুঝতেই পারছেন আজকে গল্পের প্রেশার অনেক 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 বেশি, সুতরাং আমাদেরকে বেশি বেশি করে ঘটনা শুনতে হচ্ছে এবং আপনাদেরকে শোনাতে হচ্ছে। আমাদের আরো বেশ কিছু ঘটনা রয়েছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করুন। ধন্যবাদ রাসেল ভাই। তার আগে আমি একটা কথা বলবো প্লিজ, আমি সেটা হচ্ছে যে আজকে হয়তো অনেকেই আনফরচুনেটলি এই চমৎকার এপিসোডটি মিস করে ফেলতে পারেন, সেজন্য আপনার একেবারেই চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি চান তাহলে এপিসোডটি আপনি পুনরায় শুনতে পারবেন, সেজন্য আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি শুনতে চান বা যে এপিসোডটি আপনি মিস করেছেন পুনরায় শুনতে চান, সেই এপিসোড আপনি চাইলেই সেখান থেকে শুনে ফেলতে পারবেন। অ্যান্ড লিসনাররা চাইলেই ভূত এফএম টিউনকে আপনার কলার টিউন বা আপনার মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন, এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে ভূত এফএম টিউন কোড মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড ইজ 92125, এবং জাস্ট আপনি একটা এসএমএস পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, যেটা মাসুম এখন প্লে করছে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং পাঠিয়ে দিন আপনার এসএমএসটি 3123 নাম্বারে, দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাবো এবং আমাদের পরবর্তী অতিথি যাকে আমরা থামিয়ে দিয়েছিলাম, এবং আমি খুবই সরি যে আপনাকে থামিয়ে দিয়েছিলাম। রাসেল ভাই, আমি আসাদুজ্জামান নবীন, আমি এসেছি বনশ্রী থেকে, আমি বর্তমানে এসএসসিএ করছি। তো আমি যে ঘটনাটা বলবো এটা রিসেন্টলি ঘটে যাওয়া, এবং সেটা হচ্ছে এতই রিসেন্টলি গত শুক্রবারের। আমি যখন গত শুক্রবারে এখান থেকে ভূত এফএম এর এপিসোড শেষ করে বাসায় যাই, তো এখানকার রেডিও ফুর্তির যে ড্রাইভার আমাকে ড্রপ করে দিয়ে আসে। তো এটা ছিল বনশ্রী মেইন রোড, এবং আমাদের কিছু রোড পাইপ বসানোর জন্য সেটা কাটা হয়েছে, এবং বিভিন্ন ভাবে অনেক কাঁচা হয়ে গেছে রাস্তাটা, যেখানে গাড়ি ঢুকতে পারে না, যার কারণে সে আমাকে মেইন রোডে নামিয়ে দেয়। তো আমি হেঁটে ওই রোড থেকেই বাসায় যাচ্ছিলাম। তো যখন নামার পরে 30 কি 35 সেকেন্ড পরে এরকম সময় পরে, তো কতগুলো কুকুর এসে আমার পাশে খুব জোরে জোরে ডাকতে থাকে। তো আমি সাধারণত অবাক হয়েছি সেদিন, কারণ কুকুর যে কোনো কারণেই হোক, কোনো কুকুর আমার কাছে আসে না কখনোই, এবং যদি আমি ওদের কাছে যাই তো ওরা আরো দূরে সরে যায়। কিন্তু ওই দিন আমার এত কাছে এসে ডাকাডাকি করছে, আমি খুবই অবাক হয়েছি। তো আমি যাই হোক, আমি ওদেরকে পাত্তা না দিয়ে আমি হাঁটা শুরু করি, এবং দেখি যে আমাদের যে 2 নম্বর রোড
2 নম্বর রোডটা, 2 নম্বর রোডে সামনে, অর্থাৎ আমাদের সেটা হচ্ছে আমি যেখান থেকে হাঁটছিলাম আমার ডান দিকে ছিল এ ব্লক। এবং এত ডিটেল বলা দরকার নেই, আমার মনে হয় যে মানে ঠিকানাটা বলে দিবেন না প্লিজ। জি অবশ্যই অবশ্যই, আমার ভুল হয়ে গেছে, সরি। নো প্রবলেম। আমি যাচ্ছিলাম তো 2 নম্বর রোডের মাথার দিকে আমি দেখলাম যে ওখানে মানে একটা আগুন, মানে কিছু লাকড়ি জোগাড় করে কেউ হয়তো আগুন জ্বালিয়েছে। তো শীতের রাত আমি মনে করেছি, তখন এখনকার চাইতে তখন ঠান্ডাটা অনেকটু বেশি ছিল হয়তো। আমি যেটা বুঝতে পারি যে তখনকার ঠান্ডাটা একটু বেশি ছিল। এবং আজকে আমি আপনাদের এখানে ওঠার সময় ঘেমে গিয়েছিলাম, কিন্তু ওই দিন কিন্তু ঘামিনি। তো আজকে একটু গরমটা আমি বেশি মনে করছি। তো যাই হোক, আমি যাচ্ছি, তো তখন দেখলাম যে কিছু লাকড়ি জোগাড় করে ওখানে আগুন জ্বালানো হয়েছে এবং আগুনগুলো নিভে গেছে, ওগুলো কয়লা হয়ে গেছে এই ধরনের, শুধু আভা গুলো দেখা যাচ্ছে মানে কয়লার। তো আমি কাছে যখন যাই, কাছে যাওয়ার পরে ওখানে দেখতে পাই যে হঠাৎ করে আগুনের শিখাটা অনেক খুব তীব্র হয়ে ওঠে এবং খুব জল করছে। তো আমি চিন্তা করলাম যেখানে কয়লা হয়ে গেছে সেখানে এত বড় শিখা তো ওঠার কথা না স্বাভাবিকভাবেই। তো আমি সাধারণভাবে এই জিনিসটা মেনে নিয়ে তারপরে আবার হাঁটা শুরু করি। তো দেখি যে এর পরের যে রোডটা, এর পরের রোডটায় দুজন আমাদের ওখানকার স্থানীয় নাইট গার্ড দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কথা বলছে। তো আমি একটু এমনিতেই অন্ধকারে ভয় লাগছিল এত রাতে, আমি বাসা যাচ্ছি। তো তাদেরকে দেখে একটু সাহস পাই। আমি আবার তাদের কাছে যখন গেলাম তখন তারা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে অপার্থিব একটা আওয়াজে সালাম দিয়ে দিল, যেমন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এরকম বললো। তো আমি কিছুটা অবাক হলাম যে এরকম অপার্থিব চিৎকার তো কেউ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ সম্ভব না। তো আমি যাই হোক, মানে আমি সালামের উত্তর দিয়ে মানে ঘোরের ভেতরেই সামনে এগিয়ে গেছি। 2 কদম আগানোর পরে আমার ওই চিন্তাগুলো থেকে আমার মনে হলো একটু পেছনে ফিরে দেখি। পেছনে যখন ফিরেছি তখন দেখলাম যে তারা ওখানে নেই, কিন্তু 2টা রোড 2 সাইডে চলে গেছে এবং সেই রোডটায় যেতে অন্তত 30 সেকেন্ড তো সময় লাগার কথা, কিন্তু আমি 2 কদম আগিয়েছি সামনে, কিন্তু তাদেরকে আর দেখলাম। তো আমি ওইখানে আবার চলে গেলাম, গিয়ে ওই 2 সাইডের 2টা রোডে আমি খোঁজ করলাম। খোঁজ করার পরে অনেক ডাকাডাকি করলাম। তো আমি দেখলাম যে তাদের কোনো সাড়া মিলছে না এবং তাদের কাউকেই দেখা যাচ্ছে না ওখানে। তো আমি যাই হোক একটু ভয় পেয়ে যাই, আমি খুব তাড়াতাড়ি চলে আসি বাসায়। এবং বাসায় যখন আমি ফ্রেশ হয়ে ঘুমোতে যাব, মানে বিছানায় শুয়েছি, তখন আমি চিন্তা করতে থাকি ঘটনাগুলো নিয়ে, আর ঘুম আসছে না, আমার ঘুম আসছে না। তো আমি হঠাৎ করে আমি দেখলাম যে, খেয়াল করলাম আশেপাশের যে রুম এবং সিঁড়িঘরের লাইট অন্যান্য বিল্ডিং এর যে আসে আমার রুমে, সেই লাইটগুলো আসছে না, আলোগুলো আসছে না। আমি অনেক সময় রাতে জেগে ইন্টারনেট সার্ফিং করি, বাট ওরকম লাইট সবসময় আমি দেখি, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। তো আমি একটু অবাক হই। তো এরই মধ্যে আমি দেখি যে আমার রুমের যে বারান্দা, সেই বারান্দায় গ্রিলে জোরে সোরে একটা আওয়াজ হয়। তো রাত জাগা কোনো পাখি যদি আওয়াজ করে তাহলে এত জোরে আওয়াজ হওয়ার কথা না, গ্রিলটা কেঁপে উঠলো। তো আমি মনে করলাম চোর টোর এসেছে, এর আগেও 3-4 বার চুরি হয়েছে এই বাড়িতে। তো আমি উঠে মোবাইলের আলো জ্বালানোর জন্য আমি টর্চটা নেওয়ার জন্য, মোবাইলটা নেওয়ার জন্য আমার টেবিলের কাছে যাই। এবং টেবিলের কাছে যাওয়ার পরে আমি অনুভব করি যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, মানে আমার অবচেতন মন সাড়া দেয় যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং পরক্ষণেই আমি আমার পিঠে এক ধরনের শীতল স্পর্শ অনুভব করি। তো এটা অনেক ভয়ের ছিল। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে অনেক দোয়া টোয়া পড়তে শুরু করি, কিন্তু কিছুতেই কিছু হয় না। রুমের তাপমাত্রাটা একেবারে কমছে। এরপরে হঠাৎ করে আমি দেখি যে শুনতে পাই যে আমার বারান্দায় বসে কেউ কোনো গোঙানির আওয়াজ আসছে, যেমন কেউ কাঁদতে চাইলে তার মুখটা চেপে ধরলে যেরকম আওয়াজটা আসে সেরকম। তো এরপরে আমি খুব ভয় পেয়ে যাই এবং দোয়া ইউনুস পড়তে থাকি। একটা সময় 40 থেকে 45 মিনিট পরে আমার এই আতঙ্কটা কেটে যায়। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। তাকে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হবে। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এয়ারটেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 1:28। আপনার ফাইনালি লাস্ট যে 3rd নাম্বার ঘটনা সেটা আমরা এখন শুনবো। ওকে, তো রাসেল ভাই, এটা হচ্ছে ওই বাড়ির লাস্ট যে ঘটনাটা আমি এখন বলবো, সেটা রিসেন্ট ঘটে যাওয়া আমার সাথে, এই মাস 6 আগে, জুন জুলাইয়ের দিকে ঘটে যাওয়া। তো এবার একটু আমার বাসার ইয়েটা বলি। আমরা এখন দোতলাতে থাকি, আমাদের আমার যে পাশের বাসাটা, আমাদের যে বাসাটা ওইটা দোতলাতে থাকি আমি। তো আমার বাসা থেকে ওই পাশে ওই বাসাটা, হন্টেড বাসাটা দেখা যায় স্ট্রেট আমার রুম থেকে। আর আমাদের বাসাটা হচ্ছে এল শেপ, সামনে একটা বিরাট বড় জায়গা আছে ছাদের উপর খোলা, আর একটা ডগ রুম করা আছে, এবং 3টা কুকুর ছিল সেই সময়। আর আমার নিচে কিছু গাড়ি টাড়ি থাকে। তো এটার জন্য আমার রাত পর্যন্ত জেগে থাকা হয়, কাজ থাকে, ফেসবুকে থাকি বা আদার্স কোনো ইয়েতে থাকি। তো এটার জন্যই বেশি রাত পর্যন্ত ইয়ে হয়। তো ওই সময় জুন জুলাইয়ের ঘটনা, এই বছরের বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে থেমে গেছে। তো রাত 3টা পর্যন্ত আমি কোনো একটা কাজ করছিলাম। তো হঠাৎ দেখলাম যে আমার 3টা কুকুরই ছাদের উপর থাকে, ওদের ডগ রুম করে দেওয়া আছে। কুকুর ডাকছে, খুব শাউট করছে। আবার একটু কুকুর যারা পালেন তারা জানবেন যে কুকুরের কিন্তু এক এক সময় যখন আনন্দ হয় ওদের একরকম ওদের টোন হয়, মালিককে দেখলে একরকম টোন হয়। আবার যখন ভয় পায় বা কেউ মারতে যায় তখন কিন্তু ওদের একটা ভয়ের একটা টোনটা একটু ডিফারেন্ট টাইপের হয়। ডাকের সাথে ওইটা আবার তখন একটু কুকু আওয়াজটা একটু ডিফারেন্ট হয়, ভয়ের যে টোনটা। তা আমি দেখছি যে 3টা কুকুরই ডাকছে একসাথে, আবার একটু পরপর ভয়ের আওয়াজ করে আবার চুপ হয়ে যাচ্ছে 3টা কুকুরই। ফার্স্টে আমি জানলাম যে কুকুর ডাকতেই পারে, রোড দিয়ে আরো কুকুর যেতে পারে, লোকজন চলাচল করে, তো ওরা ডাকে সাধারণত, যেহেতু ওরা কনসাস এবং ইয়েতে। এরকম ভয় পাওয়ার সাধারণত এরকম আওয়াজটা করে না, হয়তো ওদেরকে মারতে না গেলে বা কোনোভাবে হার্ম করতে না গেলে সাধারণত করে না। তা যাই হোক, আমি জানলা থেকে খুলে আমার রুম থেকে বেরোলাম বাইরে ওই ফাঁকা জায়গাতে, যে আমি ওদের নাম ধরে ডাকলাম 3টা কুকুরের। এবং 3টা কুকুরের মজার হলো ওরা জেনারেশন ওয়াইজ আছে, 3টা কুকুরই ওদের জেনারেশন ওয়াইজ আছে। তা যেটা সবচেয়ে বড় কুকুর, ওর প্রায় 7-8 বছর বয়স, তারপরে ওর যেই ছেলেটা ছিল ওর প্রায় 5 বছরের মতো, ছোট যে এর পরের কুকুরটা ছিল ওর 2.5 থেকে 3 বছর বয়স হবে, এর বেশি না। যাই হোক, আমি 3টার নাম ধরে ডাকলাম যে কি হয়েছে তোমাদের। ওরা আবার তখন আমাকে দেখে আরো জোরে চিল্লানো শুরু করলো, মানে তখন ওরা একটা সাহস পেয়েছে মনে হলো। দেখছি কি সাধারণত ওরা গেটের দিক দিয়ে যখন কেউ যায়, মেন রাস্তাটার সামনে দিয়ে, ওই দিকেই মুখ করে ওরা সাধারণত চিল্লায়। কিন্তু এবার দেখছি যে ওই হন্টেড যে বাড়িটা সেটার দিকে ওরা মুখ করে 3টা কুকুরই মানে চিল্লাচ্ছে আমাকে দেখে আরো জোরে, মানে মনে হচ্ছে ওদের একটা মনে সাহস এসেছে। আমি বললাম ওই বাসার দিকে কি চিন্তা করে, কেনই বা ডাকছে ওরা। তো তখন আমাদের কারেন্ট ছিল না, আইপিএস জ্বালানো ছিল, আইপিএস এর লাইটটা আপসাপসা আলোতে ওইখানে ওই সাইডে দেখা যাচ্ছে একটু ছিল। তার আগে একটু বলে নিই, এই বাড়িটা আগে তো গভর্নমেন্টের বাড়ি ছিল, বাট 96-7 দিকে বাড়িটা সামহাও একটা কারণে বেদখল হয়ে যায়, যেটা এখন পাবলিকের কাছে চলে গেছে এই বাড়িটা। আর সাধারণত এরকম বেদখলকৃত বাড়িতে যা হয় যে বিভিন্ন একরুম করে বিভিন্ন লোয়ার ক্লাস লেভেলের লোকজন রাখে। তো ওই বাসাতে আমাদের আর আগের মতো এরকম যে একটা যাওয়া আসা ছিল সেটাও এখন আর নেই। এবং যেই টাইপের লোকগুলাকে এখন দেখি, যে খালি নতুন নতুন মুখই দেখি, যে 3-6 মাসের মধ্যে 3-4টা বিশেষ কিছু রুম আছে, এই রুমের লোক ভাড়াটিয়াগুলো চেঞ্জ হতে থাকে। তো ওই বাসায় আমরা যাইও না এখন আর, এবং কোনো ইয়েও নেই। তা 3 তলাতে একটা মার্ক করেছিলেন যে একটা ব্যাচেলারের কয়েকটা ছেলে মিলে থাকে ওই বাসাতে, 3 তলাতে একটা রুমে। তা হয়তোবা ওরা গানা বাজনা করে রাত পর্যন্ত, এটা নিয়ে অনেক ওদের বকাঝকা করে। তা আমরা চিন্তা করছি হয়তোবা ছাদে উঠতে পারে। কিন্তু ছাদটা আমি একটু বলে রাখি যে ছাদটার যে অবস্থা, টাঙ্কিটা, সেহেতু এটা প্রায় 40-50 বছর আগের বাড়ি এবং পাকিস্তানি আমলের তৈরি করা বাড়ি। তো পানিটা সবসময় লিক করতে করতে দেখবেন যে একটা শ্যাওলা পড়ে যায়, একটা ফুল মানে মিস টাইপের খুব বাজে একটা অবস্থা থাকে। এবং গাছগুলোই এত বড়, ঘাসগুলোই প্রায় হয়ে গেছে প্রায় 2 ফিটের সমান। এবং কোনো একটা সুস্থ লোকের ওখানে যে স্লিপ কেটে নিচে পড়ে যাবে একদম 4 তলা থেকে, ওই টাঙ্কির উপর থেকে, সাধারণত যাওয়ার উঠার কথা না। তা আমি সাধারণত তাকালাম যে ফার্স্টে কি দেখি, আমরা দেওয়াল থেকে দেখা শুরু করি। দেখতে হঠাৎ দেখলাম না কেমন কিছুই নেই, যেহেতু কারেন্ট নেই, ওদের এখানে আইপিএস টাইপিএস কিছুই নেই, অন্ধকার বাড়িটা। আর যেহেতু অনেক রাত, কেউ লাইটও জ্বালিয়ে নি বা মোমবাতিও জ্বালানি। 3 তলাতে আমাদের আইপিএস এর লাইটটাতে, টিউবলাইটের যে আলোটা পেলাম সেটাতে আমি দেখলাম যে 3 তলাতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে একটা পাঞ্জাবি পরা ধূসর কালারের, সে অ্যাশ টাইপের যাকে বলা হয়, কিন্তু আমার সাইডে ফেস না, ফেসটা ছিল অপোজিট সাইডে দিয়ে, কিন্তু টাঙ্কিটার ওইখানে সে দাঁড়িয়ে আছে।
আমি ওখান থেকে বললাম কে কে, হ্যাঁ তো কোনো স্বাভাবিক কোনো আওয়াজও নেই এত রাতে ইয়েতে। তা আমি কুকুরগুলোকে আবার একটু ফিরে বললাম যে এগুলো কিছু না, কি হয়েছে তোমাদের, একটু আদর টাদর করে স্বাভাবিক একটু 3টা কুকুর একটু আমার গায়ের উপর লাভ দিচ্ছে, যেটা আদর চায় কুকুররা, তা করে একটু জাস্ট উইদিন এ 1 মিনিটের মধ্যে যদি ওই ছাদ থেকে নামতেও হয়, এরকম পিছলা মানে যে অবস্থা ছাদটা নামতে হয়, আপনার কোন একটা সুস্থ লোকের মিনিমাম যত এক্সপার্ট থাকুক যদি দড়ি দিয়েও সে নামে মিনিমাম তার 5 মিনিট সময় লাগবেই, কারণ এত শ্যাওলা পড়া ওই ছাদটা যে স্লিপ কাটলে আপনার আমাদের বাসায় এসে পড়বে যদি কোনো লোক উঠে থাকে। ওই উইদিনে মানে আমি বলবো যে 1 মিনিটের মধ্যে আমি তাকিয়ে দেখি ওইখানে কেউ নেই, জাস্ট কেউ নাই। আবার কুকুরগুলো ডাকা তখন বন্ধ হয়ে গেল, একদম কুকুরগুলো ডাকা বন্ধ। আসলে বিশ্বাস করে নেন মানে কুকুরগুলো আর কোনো ডাকছে না তারা। আমি তখনও বুঝি না যে আসলে কি এটা কোনো ঘটনা, কখন বুঝলাম সেটা এখন আমি বলছি। এই ঘটনাটার ইনসিডেন্সের ঠিক কিছুদিন পরে আমার যে প্রথম বড় কুকুরটা ছিল, যার বয়স ছিল প্রায় 7-8 বছর, ও প্রথম মারা যায় কোনো রিজন ছাড়াই। তা আমার মা বলল যে হয়তোবা বয়স হয়েছে 7-8 বছর, কিন্তু কুকুর 10-12 বছর পর্যন্ত বাঁচে সাধারণত, যেহেতু আমরা অনেক আগে থেকেই কুকুর পালি, কোনো রোগেও ভোগেনি যে খাচ্ছে না দাঁড়াচ্ছে না সেরকম না, 1 রাতের মধ্যেও নাই, মারা গেল। যাই হোক পরে ওকে সরাই ফেলা হলো, বাকি 2টা আছে, 2টা মোটামুটি সুস্থ, কিন্তু একটু স্বাভাবিক একটা সাথী যদি মারা যায় ওদের খাওয়া দাওয়া একটু নর্মাল। তার 1 সপ্তাহের মধ্যে সেকেন্ড কুকুরটা মারা গেল, কোনো রিজন নেই। এবার আমরা ডাক্তারও দেখেছিলাম 2জনকে, এবং ডাক্তারও বলেছে না কোনো সমস্যা নেই, ভিটামিন দিয়েছিল, ভিটামিন খাওয়ানো হতো কুকুরকে, আর কোনো প্রবলেম ছিল না যেহেতু বিদেশি কুকুর। তার ঠিক 3 দিনের মাথায় লাস্ট কুকুরটা মারা যায়, লাস্ট 3 দিনের মাথায় লাস্ট কুকুরটা মারা যায়। তো রাসেল ভাই আমি এখনো জানি না যে কোনো কারণ ছাড়া একটা কুকুর মারা যেতে পারে কিনা, আর এটাই হচ্ছিল মেন ঘটনাটা ছিল। তো রাসেল ভাই আমি এখন মানে টুইস্টের ব্যাপারটা হলো কেন এই বাড়িটাতে এত হন্টেড এবং কেন এই ঘটনাগুলো হয়। আমি এখন লাস্টে যেহেতু আমার শেষের দিকে চলে আসি ঘটনা, আমি এই বাড়িটা ডিসক্লোজ করি। সেটা হচ্ছিল রাসেল ভাই এই বাড়িটা 60 বা 59-এর দিকে তৈরি করা ছিল। এই বাড়িটা আমরা কারো নামটা কিছু বলছি না, শুধুমাত্র পাকিস্তানি ভদ্রলোক ছিলেন, ওনার নাম, উনি যেহেতু পাকিস্তান চলে গেছেন, জিলানি সাহেব ছিলেন, বাট উনি খুব পাওয়ারফুল লোক ছিলেন পাকিস্তানের আমলের। তো বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছিলাম, যেহেতু আমাদের পাশেই বিহারি ক্যাম্প এবং অনেক পাকিস্তানিরাও এখনো ওখানে থাকেন বা ইয়েতে, বা যারা তাকে চিনতেন বা যাই হোক, সামহাও আমরা শুনেছি যেটা যে এই বাসাটাতে 71-এ যখন ওয়ার শুরু হয়, এখন বিজয়ের মাস, সেই একই এই বাড়িটাতে প্রচুর বাঙালিকে টর্চার করেছে, অনেক বাঙালিকে হত্যা করেছে, এবং এই বাড়িটাতে অনেক গুলির দাগ, অনেক কঙ্কাল পাওয়া গেছিল যখন এই বাড়িটা প্রথম ওয়াশ করতে আসা হয় স্বাধীনতা যুদ্ধের পরে। এখনো আমরা জানি না যে কত শহীদ হয়েছে, কত লোক। এটাই সেই টুইস্ট যেটা কারণে মানে হন্টেড এখনো পর্যন্ত রাসেল ভাই এই বাড়িটা এখনো হন্টেড, এবং এখনো এই বাড়িটা আছে। আমি জানি না আজকে এই ঘটনাটা বলে গেলাম আমি, কিন্তু আমার সাথে এই বাড়ির পরবর্তীতে কি হবে, যেহেতু আমার পাশের বাড়ি, যদি কোনো কিছু ঘটে আমরা ডেফিনেটলি আপনাকে আবারও নিয়ে আসবো এবং আমরা সেই ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক চমৎকার করে আপনার ঘটনা উপস্থাপন করার জন্য। আমরা আর অল্প একটু সময় আছে, জাস্ট আমাদের আরো একজন ফারহান রয়েছে, সুতরাং ফারহানের কাছে একদম মানে 5টা মিনিট আমরা ফারহানের কাছ থেকে আমরা ঘটনা যাচ্ছি। ফারহান নামটা বলে ঘটনা শুরু করেন। হ্যালো লিসনার্স, আমি ফারহান। তো আমি এখন যে স্টোরিটা শেয়ার করবো সেটা আমার এক বান্ধবীর কাছ থেকে শুনেছি। ঘটনাটা আমি যখন শুনেছি তখন আমার কাছে বেশ উইয়ার্ড মনে হয়েছিল, তো আপনাদের কাছে অনেক অবাক লাগতে পারে। তো ঘটনা হচ্ছে এরকম যে এই ঘটনাটা মেনলি আমার যে বান্ধবী ছিল ওর দাদার সাথে ঘটেছিল, এবং এটা ওদের যে গ্রামের বাড়ি সেখানে ঘটেছিল। ওদের গ্রামের বাড়িটা ছিল একদম পুরো টিন শেড একটা বাড়ি, এবং সেই বাসাটার পাশেই ছিল অনেক পুরনো একটা বট গাছ। তো আশেপাশের এলাকার লোকজন সবসময় বলতো যে এই বটগাছটাতে অনেক খারাপ কিছু থাকে, এবং এই বটগাছটা এটা 1970-র ঘটনা। যখন এই ঘটনাটা ঘটে তখন থেকেই বটগাছটার বয়স ছিল যে 80 ইয়ার্স, তাহলে এটা অনেক বছর আগে পুরনো বটগাছ। তো সবাই বলতো যে এটাতে অনেক খারাপ কিছু থাকে। তো আর যেহেতু ওই বটগাছটার নিচেই ছিল আমার ফ্রেন্ডের দাদার যে বাড়িটা সেটা, তো দেখা যেত যে অনেক সময় রাতের বেলা বটগাছ থেকে হঠাৎ করে কেউ যদি ঢিল ছুড়ে মারে টিনের চালার উপরে, সেরকম অনেক ঘটনাই প্রায় রেগুলার বেসিসে দেখা যেত তাদের মধ্যে। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল যে টানা 3 দিন এক নাগারে এই যে ঢিল ছোড়ার ঘটনাটা টানা রাতের বেলা টানা 3 দিন এক নাগারে ঘটতেছে। তখন ওই বাসার যে কর্তা ছিল, যে দাদা, উনি যেটা করলো যে সকালবেলা 3 দিন পার হওয়ার পরে যে 4th দিনের সকালবেলা সে কি করলো, সে প্রচন্ড রেগে গেল এবং চিন্তা করলো যে গাছটা আমি
আমি কেটেই ফেলবো এখান থেকে। তো তারপর সেটা যে করলো যে একটা বড় কুড়াল নিয়ে সে গাছটাতে অনেক আঘাত করলো, কিন্তু এত বড় গাছটা এত সহজে কাটা সম্ভব না। সে অনেক চেষ্টা করলো, গাছটার অনেকগুলো ডালপালা কেটে ফেললো, মানে গাছটার বেশ কিছু ক্ষতি সাধন করলো। কিন্তু আশেপাশে এলাকার লোকজন তখন তাকে নিষেধ করলো যে তুমি এই গাছটা কেটো না, কারণ এটার সাথে অনেক খারাপ কিছু আছে, এটা তো আমরা জানি, অনেক কাহিনী জড়িত, এটা কি কেটো না। তখন সে আর কাটেনি, জাস্ট কিছু ক্ষতি করে এটা ছেড়ে দিল, আর কাটেনি। তো এরপরে প্রায় আরো 2-3 দিন ঠিক মতোই কেটে গেল। তারপরে মেন ঘটনাটা আসলে ঘটলো। এরপরে যেটা ঘটলো সেটা হলো যে আমার যে ফ্রেন্ডের দাদা উনি বালুর ব্যবসা করতো। তো দেখা যেত যে নদীর পাড়ে অনেক বড় বড় ড্রেজার, ওগুলোকে তার কন্ট্রোল করতে হতো, এবং রাতের বেলা প্রায় ম্যাক্সিমাম প্রায় তাকে নদীর পাড়ে থাকতে হতো। সে এরকমই একদিন মানে সব কাজ শেষ, সব কর্মীরা যার যার বাড়ি চলে গেছে, সেও বাড়ি ফিরবে, কিন্তু সে সেদিন রাতে আর বাড়ি ফিরলো না, বাসায় ফিরল না। সে বাসা সবাই খোঁজ করলো, কোথাও পাওয়া গেল না তাকে। কিন্তু তাকে যেভাবে পাওয়া গেল সেই ঘটনাটা আমি বলি আসলে। মানে তাকে পেলো ওই ট্রাকে অনেক সময় বালু নিতে আসে অনেক কর্মীরা। তো তারা যখন বালু নিতে আসলো ওই জায়গাটাতে, ঘাটটাতে, তখন তারা দেখলো যে হঠাৎ করে একটা লোকের মাথা দেখা যাচ্ছে, জাস্ট সম্পূর্ণ শরীর বালুর নিচে, মানে কবর দেওয়ার মতো দিয়ে রাখছে, একদম লম্বালম্বি অবস্থায়। তো তারা দেখলো যেটা তো আমাদের সেই মানে যার সাথে তারা ব্যবসা বাণিজ্য করে সেই লোকটা, চেনা পরিচিত লোকটা। তখন তারা সবাই মিলে, কর্মীরা মিলে তাকে ওই বালু থেকে উঠায় এবং তাকে মুক্ত করে। তারা বলে, তারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলে যে আমরা যদি ঠিক টাইমে না আসতাম হয়তোবা তাকে সম্পূর্ণই দাফন করে ফেলতো এই বালুর নিচে। তো তারপরে যখন তাকে উঠানো হয়, বাসায় নিয়ে আসা হয়, তখন সে সেন্সলেস ছিল, এবং যখন তার সেন্স ফিরল তখন সে একদমই প্রজেস্ট অবস্থায় ছিল। সে আমাদের নর্মাল মানুষের মতো একদমই বিহেভ করছিল না। তার ভয়েস ছিল অনেক গম্ভীর ভয়েস হয়ে গিয়েছিল, তার চোখগুলো একদম লাল হয়ে গেছিল। সে অনেক উদ্ভট উইয়ার্ড কিছু কথাবার্তা বলতেছিল, যেগুলো সবাই শুনে অবাক হচ্ছিল। এবং সে বারবার বলতেছিল যে আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে তারপরে এখান থেকে চলে যাব। তারপর অনেক হুজুর ডাকা হলো, অনেক চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল আসলো না। তো শেষ পর্যন্ত যেহেতু ওই দাদা ছিলেন বাসার কর্তা, তো উনি একদিন যাওয়ার পরে যেটা বললো যে আমাকে এই ঘরে না, আমাকে গোয়াল ঘরে নিয়ে যাও, আমি এই ঘরে থাকতে পারবো না। তো ওনার কথা মতো তাকে গোয়াল ঘরে নিয়ে গেল। সে প্রচন্ড অসম্ভব শক্তিশালী সে হয়ে গিয়েছিল। তো আশেপাশের মানুষের ভয় তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল গোয়াল ঘরে। তো সে যখন গোয়াল ঘরে ছিল তখন সে বলতো যে আমি কিচ্ছু খাবো না, আমি শুধু কাঁচা মাংস আর কাঁচা মাছ খাবো। তার এই কথা শুনে সবাই অবাক হয়ে যেত, এবং তাকে সেই কাঁচা মাংস এবং কাঁচা মাছই বেশ কিছুদিন, মানে 2 থেকে 3 দিনের মতো দেওয়া হতো, এবং সে দিব্যি সেগুলো খেয়ে ফেলতো। এগুলো আশেপাশের মানুষ, তারপর হুজুরা অনেকেই দেখছে, আশেপাশের এলাকার লোকজন সবাই খুব অবাক হয়েছে। এবং কোনো হুজুর এটার মানে কোনো সলিউশন করতে পারেনি। এক হুজুর একবার আসছিল এটা সলিউশন করার জন্য, কিন্তু ওই হুজুর যখন ওনাকে জিজ্ঞেস করছিল তুমি কি করলে ছাড়বা আসলে লোকটাকে, তখন ওই খারাপ জিনিসটা বারবারই বলে যে আমি ওনাকে কখনোই ছাড়বো না, সে আমাদের অনেক ক্ষতি সাধন করেছে, আমি ওনার জান নিয়ে তারপরে ওনাকে ছাড়বো, আমি ওনাকে একদমই মেরে ফেলবো। তারপর ঠিক একদিন পরেই ওই যে দাদা ছিল আমার ফ্রেন্ডের, সে মারা যায়। এবং মারা যাওয়ার পরে যেটা ঘটে যে তাকে যখন ওই গোয়াল ঘর থেকে মানে গোসল করানোর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তার লাশ কোনোভাবেই সেখান থেকে উঠানো সম্ভব হচ্ছিল না। সবাই অনেক চেষ্টা করে, কোনো কিছুতেই কিছু হয় না। তারা নিজেরাও জানে না যে কেন আসলে এরকম হয়েছিল। পরে শেষ পর্যন্ত তাকে ওই জায়গাটাতেই গোসল করানো হয়, এবং শেষ পর্যন্ত তাকে ওইখানেই কবর দেওয়া হয়, এবং সেই গোয়াল ঘরটা সেখান থেকে উঠিয়ে ফেলা হয়, এবং সেটা তার কবর হয়ে যায় এক সময়। মানে এটা তো এখন ওই এলাকার সবাই মোটামুটি জানে, এবং ওই এলাকায় সবাই জানে, এবং ওই লোকটার নামেই সেই জায়গাটা পরিচিত, ওনার কবর এরকম নাম দিয়ে ডাকা হয়। আমি নামটা স্পেসিফিক্যালি বললাম না আসলে, কারণ অনেকের প্রবলেম হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে ফারহানকে আবারও ডাকতে হবে খুব তাড়াতাড়ি, এবং আজকে যেহেতু মানে আজকে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে খুব অচিরেই আবার ডাকতে হবে, এবং অমিত ভাইও নিশ্চয়ই প্রস্তুত থাকবেন সেই জন্য। যাই হোক, আমরা শেষ করবো আজকের এপিসোডটি, তবে তার আগে জানিয়ে দিই আমাদের